গল্প অপেক্ষারা দ্বিতীয় পর্ব লেখা অতন্দ্রিলা আইচ। পুরো বাসাটা অন্ধকারে ছেয়ে আছে। অন্ধকারে এগোতে গিয়ে চেয়ারের সঙ্গে ধাক্কা খেল সায়েম। নাজকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। তার ফোন পেয়েই 10 মিনিটের মাথায় বাসায় ছুটে আসে সায়েম। না জানি আবার কোন অঘটন ঘটিয়েছে মেয়েটা। ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে নাজের ঘরে গেল সায়েম। বিছানার এক কোণে গুটিসুটি মেরে চোখ দুটো বন্ধ করে বসে আছে সে। সায়েম উদ্বিগ্ন গলায় বলল, এই নাজ, কি হয়েছে তোমার? নাজ চমকে তাকালো তার দিকে। সাইমকে দেখে যেন প্রাণশক্তি ফিরে পেল মেয়েটা। চট উঠে এসে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। নাজের এমন আকস্মিকভাবে জড়িয়ে ধরায় বেশ হকচকিয়ে উঠল সাইম। নাজ কাঁদতে কাঁদতে বলল, এত দেরি করলেন কেন আপনি? সাইম নাজের মাথায় হাত রেখে বলল, হোয়াট হ্যাপেনেড নাজ? আমি অন্ধকারে ভয় পাই। এই জবাব শুনে সায়াম হাসবে না কাঁদবে তাই ভেবে পাচ্ছে না। অন্ধকারে ভয় পাবার মতো এমন তুচ্ছ কারণে তাকে অফিস থেকে ডেকে আনতে হয়। সাইম কঠিন গলায় কিছু একটা বলতে যাবে, তখনই তার মনে হলো মেয়েটার ভয় কোনো তুচ্ছ বিষয় না। কেউ প্রচণ্ড ভয় না পেলে এমন থরথর করে কাঁপতে পারে না। সাইম কোমল স্বরে বলল, আচ্ছা, ছাড়ো আমাকে। আমি ক্যান্ডেল জ্বালাচ্ছি। নাজ আঁতকে উঠে বলল, না, না, আপনি কোথাও যাবেন না। প্লিজ। ঠিক আছে, যাচ্ছি না তো। শান্ত হও তুমি। নাজ আরো শক্ত করে জড়িয়ে ধরল সাইমকে। হুট করে মানুষটার হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেছে। ঊর্ধ্বমুখী এই হৃদস্পন্দনের মাঝেও অচেনা এক প্রশান্তি খুঁজে পেল নাজ। মনে হচ্ছে যেন এই ধ্বনি শোনার জন্যই সারাটা জীবন অপেক্ষা করেছিল সে। সাইমের বুকে মুখ গুজে চোখ দুটো বন্ধ করে দাঁড়িয়ে আছে নাজ। যেন এক চুল সরে গেলেও অতল অন্ধকারে হারিয়ে যাবে সে। এই বুকটার থেকে বেশি নিরাপদ সে আর পৃথিবীর কোথাও নেই। কয়েক মিনিটের মধ্যেই ইলেকট্রিসিটি চলে এল। চারিদিকে আলোর উজ্জ্বলতা ছড়িয়ে পড়তেই ঘোর কেটে গেল নাজের। কি সর্বনাশ! এতক্ষণ সে ওভাবে জড়িয়ে ধরেছিল লোকটাকে। মারাত্মক লজ্জায় কুঁকড়ে গিয়ে সাইমের কাছ থেকে সরে এলো নাজ। চুপচাপ গিয়ে বসে পড়ল বিছানায়। তবে সেই তীব্র ভয়ের রেশ এখনো তার মধ্যে আছে, সামান্য কেঁপে উঠছে একটু পর পর। সাইম খাবার টেবিল থেকে পানির গ্লাস এনে নাজের হাতে ধরিয়ে দিতে দিতে বলল, কি ঘটে গেল একটু আগে? নাজ এক চুমুকে পানির গ্লাস শেষ করে বলল, আমার একটা রোগ আছে। আমি অন্ধকার সহ্য করতে পারি না, অন্ধকারে প্রচণ্ড ভয় পাই। কবে থেকে? ছোটবেলা থেকে। তখন অন্ধকারে কি সব জন্তু জানোয়ারও দেখতে পেতাম, এখন আর পাই না। তবে ভয়টা রয়ে গেছে। সাইম কিছুটা সময় চুপ করে থেকে বলল, আমাকে আগে জানাওনি কেন? আপনি যদি রাগ করেন, তাই ভেবে আর বলিনি। সাইম ভ্রু কুঁচকে বলল, কি আশ্চর্য! রাগ করব কেন? আপনাকে ভরসা নেই। যে কোনো সময় রেগে যেতে পারেন। সাইম ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে ফোনটা বের করল। ইলেকট্রিশিয়ানকে খবর দিতে হবে। বাড়িতে আইপিএস আছে, তবে সেটা দীর্ঘদিন যাবৎ নষ্ট। আজই সারিয়ে না ফেললে, যখন তখন কারেন্ট চলে যাবে আর মেয়েটা আবারও ভয় পেয়ে বসবে। ইলেকট্রিশিয়ান মিনিট 10-এর মধ্যেই চলে এল। সায়ম তার কাজের তদারকি করছে। নাজ মোহিত দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। মানুষটা ক্রমশই তাকে মুগ্ধ করে যাচ্ছে। নাজ তো চায় না তার প্রতি মুগ্ধ হতে। তবুও সামলে রাখতে পারে না শেষমেশ নিজেকে। এই মানুষটার মধ্যে কি যে আছে? সাইমের দিক থেকে চোখ দুটো সরিয়ে নাজ তাকালো আয়নার দিকে। সে কি দেখতে এতটাই অসুন্দর? কই না তো। ময়মনসিংহে থাকতে কত শত ছেলেকে যে রিজেক্ট করেছে তার হিসাব নেই। যেই মেয়েটার প্রতি ছেলেদের এত আগ্রহ, এত আকর্ষণ, সেই মেয়েটাকে সারাক্ষণ দূরে সরিয়ে রাখে কেন সায়েম? আসলে কিছু কিছু ছেলে আছে যারা রূপে নয়, গুণে আকৃষ্ট হয়। পৃথিবীর সবচেয়ে রূপবতী মেয়েটিও যদি তাদের সামনে এসে দাঁড়ায় তাহলেও তার অবচেতন মন খুঁজতে থাকবে মেয়েটার গুণগুলো। সায়মও কি তাদের মধ্যে একজন? তাই যদি হয়ে থেকে তাহলে তো ভারী মুশকিল। নাজের তো উল্লেখ করার মতো তেমন কোনো গুণই নেই। আচ্ছা, নাজ হঠাৎ করে সাইমকে আকৃষ্ট করতে আগ্রহী হয়ে উঠল কেন? তার কি দায় পড়েছে ওই ছেলেটাকে আকৃষ্ট করার? পরিস্থিতির চাপে পড়ে মতের বিরুদ্ধে দুজন দুজনকে বিয়ে করেছে, তাই বাধ্য হয়ে একসঙ্গে থাকতে হচ্ছে। ব্যাস এতটুকুই। এর থেকে বেশি কিছুই তাদের সম্পর্কে নেই।
নাজ বাথরুম থেকে চোখে মুখে পানি দিয়ে ফিরে এসে দেখল ইলেকট্রিশিয়ান লোকটা চলে গেছে। সাইম স্বাভাবিক স্বরে বলল, কিছু খেয়েছো সারাদিন? নাজ নাসূচক মাথা নাড়ল। কেন? ইচ্ছা করেনি। সাইম করা গলায় বলল, ইচ্ছা করেনি মানে? সবই তোমার চালাকি তাই না? আমি আবার কি চালাকি করলাম? এই যে, না খেয়ে অসুস্থ হয়ে পড়বে যাতে পড়তে না হয়। নাজ অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল সাইমের দিকে। এই করলার মতো তিতা লোকটার মুখে পড়াশোনা ছাড়া কোনো কথাই শোনা যায় না। সাইম বলল, রেডি হয়ে এসো। রেডি হব কেন? সাইম বিরক্ত গলায় বলল, আমি বলেছি তাই। এত প্রশ্ন করো কেন? নাজ রেডি হয়ে আসতেই সায়ম তাকে নিয়ে বেরিয়ে গেল। বিশাল এক রেস্টুরেন্টে এসেছে তারা। নাজ চোখ বড় বড় করে আশেপাশে তাকাচ্ছে। নিঃসন্দেহে অনেক দামি রেস্টুরেন্ট এটি। নাজ লক্ষ্য করেছে সাইমের খুব অল্প সংখ্যক শখের একটি হলো টাকা খরচ করা। সাইম শান্ত গলায় বলল, এখানের সেকেন্ড ফ্লোরে অনেক সুন্দর একটা বসার জায়গা আছে। চলো সেখানেই যাই। কি দরকার ছিল শুধু শুধু এত দামি রেস্টুরেন্টে আসবার? সাইম সিঁড়িতে পা রেখে বলল, না এসে উপায় আছে। জরিনার রান্না খেতে খেতে অতিষ্ঠ হয়ে গেছি। সাইম নিঃশব্দে সিঁড়ি বেয়ে উঠছে, নাজ তার পিছু পিছু। তারা যখন উঠছে, একই সময় একটা মেয়ে নামছিল সিঁড়ি বেয়ে। আচমকা সাইমকে দেখে দাঁড়িয়ে পড়ল সে। মেয়েটা উৎফুল্ল কণ্ঠে বলল, আরে সায়ম, কি অবস্থা? মেয়েটার ডাক শুনে এবার সায়মও দাঁড়িয়ে পড়ল। সৌজন্যমূলক হাসি হেসে বলল, সেজুতি, কতদিন পর দেখা। নাজ সরু চোখে তাকিয়ে রইল সেজুতি নামের মেয়েটার দিকে। মেয়েটা অতিরিক্ত সুন্দরী। মাথা ভর্তি কোকড়ানো চুল, চোখে চিকন ফ্রেমের চশমা আর পরনে জিন্স টপস। কি সাংঘাতিক ব্যাপার! সাইমের সঙ্গে এমন রূপবতী একটা মেয়েটার জানাশোনা থাকবে কেন? সেজুতি বলল, কি অবস্থা করেছিস নিজের? আগের থেকে কত শুকিয়ে গেছিস। এত কাজ করতে করতে মরে যাবি তো। কথায় কাজ করলাম। ভেবেছিস কি? কিছুই খবর রাখি না। শুনলাম এবছর নাকি 2বার প্রমোশন পেয়েছিস। এতগুলো টাকা যে কামাচ্ছিস, সবই কি ধরে ধরে ব্যাংকে রেখে দিচ্ছিস? একবারও দেখলাম না আমাদের ট্রিট দিতে। অবশ্যই দিব। বাই দা ওয়ে, তুই এখানে কি করছিস? সেজুতি ইতস্তত করে বলল, আমার ফিয়ন্সের সঙ্গে দেখা করতে এসেছিলাম। সাইম অবাক গলায় বলল, ফিয়ন্সে? বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? হু, এই তো কিছুদিন আগেই কথাবার্তা ঠিক হলো। তোর বিয়ে কবে খাবো বল তো? বিয়ের প্রসঙ্গ আসতেই সাইম খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। নাজের সঙ্গে তার বিয়ের ব্যাপারটা কাউকে জানানো হয়নি, জানানোর ইচ্ছাও আপাতত নেই। সাইম ব্যস্ততার ভান করে বলল, আমার না অফিস থেকে একটা জরুরি কল আসছে। একদিন চলে আয় আমাদের অফিসে। যাবই তো, বিয়ের কার্ড নিয়ে। শোন, কার্ড তো পাবি, তবুও আগেভাগে বলে রাখছি, তোকে কিন্তু আমার বিয়েতে আসতেই হবে। তুই না এলে আমি বিয়েই করব না। অফকোর্স যাব, তুই সারা জীবন সিঙ্গেল থাকবি সেটা তো হতে দেওয়া যায় না। সেজুতি খানিকটা হেসে বলল, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সেজুতি হরবর করে সিঁড়ি বেয়ে নেমে গেল। নাজ সাইমের থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে ছিল বলে হয়তো তাকে লক্ষ্য করেনি। মেয়েটা নিচে নেমে কাকে যেন ফোন করছে। নাজ একদৃষ্টিতে তাকিয়ে দেখছে মেয়েটার কর্মকাণ্ড। সায়ম ধমকের সুরে বলল, চলো। এই মানুষটা সবসময়ই ধমকের সুরে কথা বলে তার সঙ্গে। সেজুতি নামের ওই মেয়েটার সঙ্গে তো ওভাবে কথা বলল না। সাইম যে এত সুন্দর করে কথা বলতে পারে, তা ছিল নাজের কল্পনারও বাইরে। নাজের ধারণা ছিল মানুষটা গম্ভীর প্রকৃতির। কিন্তু এখন দেখছে শুধু তার বেলাতেই সকল গাম্ভীর্য। দোতলার এই জায়গাটা আসলেই সুন্দর। মূল রেস্টুরেন্টের বাইরে এই জায়গাটা বারান্দার মতো, তবে ঠিক বারান্দা বললে ভুল হবে। খানিকটা ছাদের মতো বলা যায়। মাথার ওপরে খোলা আকাশ, আর পায়ের তলায় ঘাসের ছড়াছড়ি। যদিও সে ঘাস প্লাস্টিকের। পুরোটা ছাদ জুড়ে অসংখ্য মোমবাতির ছড়াছড়ি। এমন একটা জায়গায় মানুষ আসে তার প্রেমিকাকে নিয়ে। সাইম নাজকে নিয়ে এল কেন কে জানে। সাইম মেনুটা নাজের দিকে বাড়িয়ে দিয়ে বলল, দেখো কি খাবে। নাজ কিছুক্ষণ অভিজ্ঞ ভঙ্গিতে মেনুটা নাড়াচাড়া করল। মেনুতে লেখা খাবারের নামগুলোর সঙ্গে সে মোটেও পরিচিত নয়। কি অদ্ভুত ব্যাপার! এদেশের রেস্টুরেন্টে একটাও বাঙালি খাবার থাকবে না। পুরো মেনুটা জুড়েই হাবিজাবি বিদেশি খাবার।
আর লোকজন সেসব হাবিজাবি খাবার চড়া দাম দিয়ে খাচ্ছেও। কোনো মানে হয়? নাজ বলল, বুঝতে পারছি না। স্টেক খাবে? এই স্টেক জিনিসটা আবার কি? যাই হয়ে থাকুক না কেন সেটা পরে দেখা যাবে। হারাম কিছু তো আর হবে না। নাজ বলল, হু, এমনভাবে বলল যেন স্টেক জিনিসটার সঙ্গে বহুকাল ধরে পরিচিত সে। জন্মের পর থেকে সকাল বিকেল শুধু স্টেকই খেয়ে আসছে। সায়েম ওয়েটারকে ডেকে দুটো স্টেক আরও কি কি যেন অর্ডার করলো। কিছুক্ষণ বাদেই চলে এলো খাবার দাবার। না, একটা কথা স্বীকার করতেই হয়, এসব বিদেশি খাবারের এক বৈচিত্র্যময় স্বাদ আছে। নাজ অন্যরকম গলায় বলল, মেয়েটা কে ছিল? তোমার কি মনে হয়? ভাব তো এমন করে গেল যেন আপনার বিয়ে করাবো। সায়েম খানিকটা হেসে বিড়বিড় করে বলল, বিয়ে করা বউ কেমন ভাব করে ওর কাছ থেকে শিখলেও তো পারো। কিছু বললেন? কিছু বলিনি। কি আবার বলবো? বলবেন মেয়েটা কে ছিল? সাইম উদাস গলায় বলল, ছোটবেলার বন্ধু। নাজ ভ্রু কপালে তুলে বলল, সে কি? ছোটবেলার বন্ধু? আপনার এত সুন্দর ছোটবেলার বন্ধু থাকতে আপনি মা বাবার পছন্দে বিয়ে করতে রাজি হলেন কেন? কারণও আমার ছোটবেলার বন্ধু, বান্ধবী নয়। নাজ আক্ষেপজড়িত কণ্ঠে বলল, আহারে, একটু কষ্ট করে যদি মেয়েটার সঙ্গে প্রেম করতেন তাহলে আজ এই দিন দেখতে হতো না। এই মেয়ে, কি দিন দেখতে হচ্ছে তোমাকে? দুর্দিন। তেজপাতা বানিয়ে রেখেছেন আমার জীবনটাকে আপনি। পড়াশোনা নিয়ে আমার মাও এত জোরাজুরি করতো না। চুপ করে খাও তো। বেশি কথা বললে অন্ধকার ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখবো। বুকের ভেতর ছোটখাটো একটা ধাক্কা খেল নাজ। এই মানুষকে ভরসা নেই। দেখা গেল বাড়ি গিয়ে সত্যি সত্যিই অন্ধকার ঘরে আটকে রেখেছে তাকে। তবুও চুপ করে রইল নানাজ। সাইমের সঙ্গে তর্কে তাকে জিততেই হবে। করে দেখুন না এমনটা। আমি চুপ করে বসে থাকবো নাকি? ফেসবুকে পোস্ট করে পৃথিবীর সবাইকে জানিয়ে দেব, যার সঙ্গে আপনার বিয়ে ঠিক হয়েছিল সে বিয়ের রাতেই পালিয়ে গেছে। সাইম তাচ্ছিল্যের হাসি হেসে বলল, এখন তুমি যদি নিজের ইচ্ছায় সবাইকে জানাতে চাও যে বিয়ের জন্যে তুমি ছিলে আমার সেকেন্ড অপশন, তাহলে আমার কি বা আপত্তি থাকতে পারে? না, এই মানুষটার সঙ্গে তর্কে জেতা নাজের পক্ষে সম্ভব নয়। ঈদের ছুটিতে শহুরে ছেলেমেয়েরা কাছের মানুষগুলোর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামের বাড়িতে ছুটে যায়। এমন দৃশ্যই সচরাচর দেখা যায়। তবে সায়েমদের পরিবারে সবই উল্টো। খুব সম্ভবত এই প্রথম গ্রাম থেকে বাবা মা শহরে আসছেন ছেলের সঙ্গে ঈদ করতে। এর পেছনে অবশ্য যথাযোগ্য কারণও আছে। এই প্রথম সায়েম নিজের টাকায় কোরবানি দিচ্ছে। গরুও নাকি কিনবে নিজে দেখে শুনে। সব ভালো ভালো গরু আগেভাগেই ঢাকায় চলে আসে। যদিও তার বাবা মা বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ছেলের জেদের কাছে হাত শেষমেশ মেনেই নিয়েছেন। এদিকে নাজের মনটা বেশ ভার হয়ে আছে। রোজার ঈদেও বাড়িতে নিয়ে যাওয়া হয়নি তাকে। মা, রাজ্যের সব আত্মীয় স্বজন, বান্ধবীদের ফেলে ঢাকায় বসে ঈদ করেছে সে। ওই করলার মতো তিতা ছেলেটা জীবন থেকে সমস্ত সুখ কেড়ে নিচ্ছে তার। তবে ভরসার কথা একটাই, এবার তার সঙ্গে কণা থাকবে। ওই মেয়েটা আশপাশে থাকলে আপনা আপনি মুখে হাসি ফুটে ওঠে। কিছুদিন হলো নাজের পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা কেমন হয়েছে? জঘন্যের চেয়েও অধম যদি কিছু থেকে থাকে, সেটা ঈদের ছুটির পরেই নাকি রেজাল্ট দেবে। ওই রেজাল্ট কার্ড হাতে পাবার সঙ্গে সঙ্গে কুটি কুটি করে ছিঁড়ে ফেলতে হবে। কিংবা তার চেয়েও ভালো, আগুনে পুড়িয়ে দিতে হবে। ওই বস্তু সাইমের হাতে পড়লে সর্বনাশ। দেখা গেল রেজাল্ট দেখার পর ২৪ ঘন্টার মধ্যে ২৫ ঘন্টাই তাকে বইয়ের সামনে বসিয়ে রেখেছে। নাজ আজ মহাব্যস্ত। সকাল সকাল সাইম একটা লিস্ট ধরিয়ে দিয়ে অফিসে চলে গেছে। বাবা মার আগমন উপলক্ষে কয়েকদিন ধরেই বাড়িটা গোছগাছ করা হচ্ছে। যে কাজগুলো বাকি আছে তার দায়িত্ব দেওয়া হয়েছে নাজকে। সে মনোযোগ দিয়েই কাজগুলো করছে, যেন অতি সূক্ষ্ম কোনো খুঁতো না থাকে। বিয়ের পর এই প্রথম সাইম তাকে সংসারের কোনো দায়িত্ব দিল। বিয়ের প্রায় ৬ মাস হয়ে গেল অথচ এখন পর্যন্ত সংসার জিনিসটা যে কি তাই বুঝতে পারল না নাজ। বুঝতে পারল না যে তা ঠিক নয়, বুঝতে দেওয়া হয়নি। যতবারই আগ বাড়িয়ে কোনো কাজ করতে গেছে সায়ম ধমকের দিয়ে বলেছে, এসব করার বয়স এখনো তোমার হয়নি। যাও পড়তে বসো। নাজদের বাড়ির বসার ঘরে একটা কমন বাথরুম আছে।
কয়েকদিন ধরে সেই বাথরুমের এক কল নষ্ট হয়ে পড়ে আছে। ট্যাপ যতই ঘোরানো হচ্ছে পানি বের হচ্ছে না। এ বাড়ির দারোয়ান আবার সকল কাজের কাজই। তাকে যখন বলা হলো কল সরানোর জন্য একটা মিস্ত্রি ডেকে আনতে, তখন সে গর্বের হাসি হেসে বলল, মিস্ত্রি লাগবো না আফা, এইসব ছোটখাটো কাম আমি পারি। এই মুহূর্তে দারোয়ান বাথরুমে কল সারাচ্ছে আর জরিনা রান্নাঘরে বসে তরকারি কুটছে। বাথরুম থেকে রান্নাঘরের দূরত্ব খুব একটা বেশি না, উচ্চস্বরে কথা বললে শোনা যায়। দারোয়ান প্লাস দিয়ে কলটা ঘোরাতে ঘোরাতে বলল, তুমি কইলাম জরিনা, কামটা ঠিক করলা না। জরিনা তরকারি কুটা বন্ধ করে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, আমি আবার কি করলাম নুরু ভাই? এই যে আমি তোমারে বিল্ডিংয়ের কতগুলি বাড়িতে কাম দিলাম, আর তুমি সবার আছে আমার দুর্নাম করলা। ছি ছি, আমি আপনার নামে দুর্নাম কর্মু কোন দুঃখে? ক্যাডা কইছে এই কথা? যার কওনের হ্যায় তো আর চুপ কইরা থাকবো না। কইছে এইটাই আসল কথা। আপনার নামে দুর্নাম কইরা আমার লাভ কি? হেইডা জানো তুমি, এই লাইগাই মাইনষের উপকার করতে হয় না। আমার নামে একটা মিথ্যা অপবাদ দিবেন না তো নুরু ভাই। মিথ্যা অপবাদের কি দেখলা? দোতলার ভাবি নিজে আমারে কইছে তুমি আমারে নিয়া কি সব বইলা বেড়াও। কি বলি, কোন শুনি? দুজন স্বল্পশিক্ষিত মানুষের ঝগড়া বেশ উপভোগ করছিল নাজ। তবে তার সেই উপভোগে বাধা সৃষ্টি করল কলিং বেলের আওয়াজ। এই সময়ে এবার কে এলো? সাইমের তো এখন আসার কথা নয়। দরজা খুলতেই টুপি পরা একটা লোকের দেখা মিলল। লোকটা বলল, ম্যাম একটা পার্সেল ছিল। নাজের মনে পড়ল কিছুদিন আগে অনলাইন থেকে কতগুলো বিছানার চাদর অর্ডার করেছিল। সেগুলোই ডেলিভারি দিতে এসেছে সম্ভবত। নাজ বলল, কত হয়েছে জানি? ম্যাম টাকা তো আগেই পে করা হয়েছে। কি? আমি তো পে করিনি। নাজ ভালো করে পার্সেলের ওপরের কাগজটায় চোখ বোলালো। এটা তো তার অর্ডার নয়। ভিন্ন একটা অর্ডার। সাইম কি তবে কিছু অর্ডার করেছিল? না, এখানে তো নাজের নামই লেখা। একটা কাগজে সাইন করে বক্সটা নিয়ে ভেতরে ফিরে এল সে। এই বক্স খোলা ঠিক হবে কিনা কে জানে। বহু ৭-৫ ভেবে ভয় ভয় খুলল সে। বক্সটা খুলতেই মুগ্ধতায় কয়েক মুহূর্ত স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল সে। একটা আকাশী রঙের শাড়ি, ২ ডজন চুড়ি, বড় এক জোড়া কানের দুল, একটা মুক্তার মালা, এক পাতা কালো টিপ আর অনেকগুলো চকলেট। সবই নাজের পছন্দের জিনিস। কিন্তু এগুলো হঠাৎ কে পাঠালো তাকে? বক্সে নাম লেখা নেই, চিরকুট জাতীয় কিছুও নেই। তবে জিনিসগুলো দেখে মনে হচ্ছে কেউ একজন দূর থেকে নিজের মতো করে সাজাতে চাইছেন আজকে। কিন্তু সেই একজনটাকে? হাতে অনেক কাজ পড়ে আছে। এটা নিয়ে পরে ভাবনা চিন্তা করা যাবে। জিনিসগুলোকে আবার বক্সটাতে রেখে কাজে ফিরে গেল সে। সন্ধ্যা মিলবার কিছুক্ষণের মধ্যেই সাইম বাড়ি ফিরে এলো। সঙ্গে এক গাদা বাজার। বাজারগুলো ফ্রিজে রেখে সাইম এসে বসলো ডাইনিং টেবিলে। হাতঘড়িটা খুলতে খুলতে বলল, নাজ শোনো। জি। ম্যানার্স তো মাশাল্লাহ কিছুই শেখনি। আমি আবার কি করলাম? একটা মানুষ যখন বাইরে থেকে টায়ার্ড হয়ে ফিরে আসে তখন কি করতে হয় জানো? তাকে পানির গ্লাস এগিয়ে দিতে হয়, চা খাবে কিনা জিজ্ঞেস করতে হয়। এতদিন তো এসব কিছুই করনি, এই কয়টা দিন বাবা মাকে দেখানোর জন্যে হলেও করো প্লিজ। নাজ হঠাৎ ভীষণ লজ্জা পেয়ে গেল। আসলে এই ছোট ছোট বিষয়গুলো কখনো খেয়ালই করেনি সে। মানুষটা সারাদিন অফিসে খেটে খুটে বাড়ি ফেরে। ফিরে এসে নিজেই চা বানিয়ে খায়। কেন? নাজ কি পারে না নিজ থেকে তার এই কাজগুলো করে দিতে? নাজ ঠিক করলো কেবল বাবা মাকে দেখানোর জন্যে নয়, এখন থেকে সে সব সময়ই সাইমের এই কাজগুলো করে দিবে। সে যতই বলুক, পড়তে বসো। নাজ তা গায়ে মাখবে না। নাজ চট করে রান্নাঘর থেকে এক গ্লাস পানি এনে সাইমের দিকে বাড়িয়ে দিল। সাইম গ্লাসটা নিতে নিতে বলল, থ্যাংক ইউ। বাবা মায়ের সামনে থ্যাংক ইউ বলবেন? কেন? সমস্যা কোথায়? সমস্যা কিছু নেই। তারা শুধু ভাববে এতগুলো দিন হয়ে গেল, ফর্মালিটি গেল না। উফ, অতিরিক্ত কথা বলো তুমি। কাজের কথায় আসি। সাইমকে থামিয়ে দিয়ে নাজ আঁতকে উঠে বলল, আবার কি কাজ? দেখুন সারাদিন প্রচুর কাজ করেছি। আর পারবো না। সারাদিন কি কাজ করলে সেটাই তো জানতে চাচ্ছি। সাইম ডাইনিং টেবিল থেকে লিস্টটা তুলে পড়তেই শুরু করলো। সিলিং ফ্যানে জমে থাকা ধুলো। নাজ বলল, জরিনাকে দিয়ে মুছিয়ে ফেলেছি। বাথরুমের নষ্ট কল।
দারোয়ানকে দিয়ে ঠিক করিয়ে ফেলেছি। ভেরি গুড। বিছানার রং ওঠা চাদর পাল্টে অন্য চাদর বিছিয়েছি। আবার কোনো রং ওঠা চাদর বিছিয়েছ নাকি? মোটেই না, সাদা ধবধবে নতুন চাদর। অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। যান গিয়ে দেখে আসুন। বুঝেছি, বুঝেছি। দেখতে হবে না। আর অ্যাস্ট্রে? নাজ সঙ্গে সঙ্গে বলে ফেলল, ভেঙে ফেলেছি। কথাটা বলার সঙ্গে সঙ্গেই জিভে কামড় দিয়ে দাঁড়িয়ে রইল সে। বিয়ের পর থেকে এ পর্যন্ত বেচারার 3টা অ্যাস্ট্রে ভেঙেছে নাজ। অ্যাস্ট্রের অভাবে বাড়িতে বসে সিগারেট খেতে না পেরে যখন সাইম নতুন অ্যাস্ট্রে কিনে আনে, তার পরপর সেটা ভেঙে যায় নাজের হাতে। এবারও তার ব্যতিক্রম হলো না। সাইম ভ্রু কুঁচকে বলল, হোয়াট? নাজ, তুমি আবার আমার অ্যাস্ট্রে ভেঙেছ? নাজ আমতা আমতা স্বরে বলল, আরে, আপনি ওটা এমন জায়গায় রেখেছিলেন যে হাত লাগতেই পড়ে গেল। আমার কি দোষ? আর অ্যাস্ট্রেই কিনব না। তোমার যন্ত্রণায় দেখছি সিগারেট খাওয়াই ছেড়ে দিতে হবে। নাজ বিড়বিড় করে বলল, তাতে যদি যায় বদভ্যাসটা। এই মেয়ে। বিড়বিড় করে কি বলছো? কিছু না। আপনার লিস্ট শেষ হয়েছে? না, হয়নি। ফ্রিজের পুরনো সব চিটবাজি কি করেছো? ফেলে দিয়েছি। ছাতা পড়া চানাচুর খেয়ে ফেলেছি। হ্যাঁ। না মানে, ফেলে দিয়েছি। প্রমিস। সাইম দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছি নাজ। যেখানেই যাবে একটা না একটা অঘটন তোমাকে বাঁধিয়েই ছাড়বে। শোনো, একটা কথা ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমার বাবা মায়ের সামনে তোমার বিচ্ছুগিরি দেখাবে না। এই কয়েকটা দিনের জন্যে প্লিজ বিহেভ ইউরসেলফ। নাজ মুখ চেপে হেসে ফেলল। হাসছো কেন? নাজ এবার খিলখিল করে হেসে উঠে বলল, আপনার ভাব দেখে মনে হচ্ছে যেন আপনি সকলের অমতে নিজে পছন্দ করে আমাকে বিয়ে করেছেন। এখন তাদের সামনে আমাকে ভালোভাবে উপস্থাপন করে প্রমাণ করতে চাইছেন আপনার পছন্দই ঠিক ছিল। কিন্তু আসলে তো আর এমন কিছু হয়নি। বরং আমি যদি তাদের সামনে একটার পর একটা গন্ডগোল করি, তখন আপনি বড় গলায় বলতে পারবেন, দেখো কেমন মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছ আমাকে। সাইম কয়েক মুহূর্তের সরু দৃষ্টিতে নাজের দিকে তাকিয়ে থেকে বলল, বিয়ে মানে কি জানো? জি। অবশ্য জানবেই বা কি করে, সেটা জানার বয়স হবার আগেই তো ধরে বিয়ে দিয়ে দেওয়া হলো। বিয়ে হলো একটা রেসপন্সিবিলিটি, আর এখন আমার রেসপন্সিবিলিটি তুমি। একটা মানুষ যদি হুট করে তোমার খুঁত ধরে ফেলে, তাহলে সেটা আমার খুঁতই ধরা হবে। বুঝতে পারছো? নাজ অসহায় গলায় বলল, আপনার এই কঠিন কঠিন কথাগুলোর আগামাথা আমি কিছুই বুঝি না। সাইম দীর্ঘশ্বাস ফেলে বলল, থাক, আর বুঝতে হবে না। যাও ঘুমিয়ে পড়ো। কাল সকালে জলদি উঠতে হবে। ঘরে এসেই বিছানায় গা এলিয়ে দিল নাজ। হুট করে মনে পড়ল সেই কুরিয়ারের বাক্সটার কথা। নাজ তৎক্ষণাৎ উঠে গিয়ে আলমারি থেকে বের করল বাক্সটা। প্রেরকের কোনো আলামতই পাওয়া গেল না। এ কেমন কথা? উপহারের সঙ্গে উপহারদাতার চিরকুট টিরকুটও তো থাকে, এখানে সেটাও নেই। অথচ বাক্সের ওপরে ঠিকই নাজের নাম আর এ বাড়ির ঠিকানা। নাজের দৃঢ় বিশ্বাস ভুল করে এই বাক্সটা তার কাছে চলে এসেছে। এমন কোনো মানুষ তো নেই, যে তাকে এই চমৎকার উপহারগুলো পাঠাতে পারে। নাজ বাক্সটা সাবধানে আলমারির ওপরের তাকে তুলে রাখল। একদিন সময় করে কুরিয়ার অফিসে গিয়ে জিনিসটা ফেরত দিয়ে আসতে হবে। আহারে, কেউ না কেউ নিশ্চয়ই প্রিয় মানুষের কাজ সারিচুরির অপেক্ষায় বসে আছে। নাজের মধ্যে অস্বাভাবিক ব্যস্ততা কাজ করছে। একটু পর পর ঘর গোছাচ্ছে। সাজানো ফুলদানি আবার নতুন করে সাজাচ্ছে। সাইম বাস স্টেশন থেকে তাদের আনতে গেছে, যে কোনো মুহূর্তে চলে আসবে। তার আজ প্রথমবারের মতো নিজেকে বিবাহিত বলে মনে হচ্ছে। বিয়ে মানেই তো নতুন একটা পরিবার পাওয়া। সাইমের সঙ্গে এই শহরটাতে থেকে থেকে নিজেকে সেই নতুন পরিবার থেকে এতদিন বঞ্চিত করেছে নাজ। হঠাৎই কলিং বেলের শব্দে সংবিত ফিরে পেল নাজ। দরজা খুলতেই সাইমের মা, বাবা আর কনার দেখা মিললেও সাইমকে কোথাও দেখা যাচ্ছে না। নাজ শাশুড়িকে কদমবুসি করে মধুর গলা বলল, সালাম আলাইকুম খালা। ভালো আছেন? হাসনা বেগম ভ্রু কুঁচকে তীক্ষ্ণ গলায় বললেন, ওয়ালাইকুম আসসালাম। এসব কোন দেশি অভ্যাস বৌমা? এখন তো তোমার বিয়ে হয়েছে নাকি? বিয়ের পরেও যে শাশুড়িকে খালা ডাকা যায় না, এসব তোমাকে শিখিয়ে দিতে হবে। নাজ কিছু না বলে কদমবুসি করল সাইমের বাবাকে। এই বেচারা আত্মভোলা মানুষ। তাকে বাবা ডাকা হোক, কিন্তু খালু কোনো কিছুই তার ভাবান্তর হয় না।
তিনি আন্তরিক স্বরে বললেন, বেঁচে থাকো মা। কণা নাজকে জড়িয়ে ধরে আনন্দের আর্তনাদ করে বলল, কি অবস্থা দোস্ত। আবারও শোনা গেল হাসনা বেগমের হতাশ কণ্ঠস্বর, এ কি কণা, তোদের আদবকায়দা শেখাতে শেখাতে আমি বুড়ি হয়ে গেলাম। নিজের ভাবির সঙ্গে কেউ এভাবে কথা বলে? কণা এবার গম্ভীর গলায় বলল, সরি। তা দোস্ত ভাবি, আপনি কেমন আছেন? নাজ তার মতো গম্ভীর স্বরেই বলল, ভালো আছি দোস্ত ননদ। দুজনেই হাসনা বেগমের আড়ালে মুখ চেপে হেসে ফেলল। হাসনা বেগম এবং শৌকত সাহেব ক্লান্ত ভঙ্গিতে বসার ঘরের সোফায় বসেছেন। নাজ ফ্রিজ থেকে শরবতের গ্লাস বের করে তাদের সামনে রাখতে রাখতে বলল, মা, শরবতটা খান, ভালো লাগবে। নিজের মা ছাড়া অন্য কাউকে কোনো মাজাতীয় কিছু ডাকেনি নাজ। এই প্রথম শাশুড়িকে মা ডাকতে মনের মধ্যে কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। কি আর করা। শৌকত সাহেব শরবতের গ্লাসে চুমুক দিয়ে বলল, বাহ, বেশ ভালোই তো হয়েছে। কখন বানিয়েছ বৌমা? এই তো আপনারা আসার কিছুক্ষণ আগে। কথাটা ডাহা মিথ্যা। এই শরবত নাজ বানায়নি। সে শরবত বানালে তা কয়েক হাজারবার মুখ বিকৃত করে তবেই খেতে হয়। শরবত আজ সকালে সায়েম বানিয়েছে। নাজ মিষ্টি রিনরিনে গলায় বলল, বাবা, পথে কোনো অসুবিধা হয়নি তো? শওকত সাহেব কিছু বলতে যাবেন, তার আগেই কণা বলে উঠল, সমস্যা হলেই বা কি? এতে তোর কিছু করার আছে? এই যেমন ধর, রাস্তায় অনেকগুলো গর্ত ছিল। বাস একটু পর পর গর্তে পড়ে ঝাঁকি খেয়েছে। এখন তুই কি গিয়ে গর্তগুলো ঠিক করে দিয়ে আসবি? নাজ আর কণা দুজনেই খিলখিল করে হেসে উঠল। আর তখনই বাড়ির সদর দরজায় দেখা মিলল সাইমের। নাজ অবাক হয়ে লক্ষ্য করল সাইম আর দারোয়ান দুজনের হাতেই 4টা করে ব্যাগ। এরা এতগুলো ব্যাগ নিয়ে বেড়াতে এসেছে? কি সাংঘাতিক। সাইম ব্যাগগুলো মেঝেতে নামিয়ে রাখতে রাখতে বিরক্ত গলায় বলল, মা, বাড়ির টিভি, ফ্রিজ, আলমারি এগুলো বাদ রাখলে কেন? ওগুলোও সঙ্গে করে নিয়ে আসতে। হাসনা বেগম বিব্রত গলায় বললেন, নিজের সংসার ছেড়ে আমি এমনিতেই কোথাও যাই না বাবা। দরকারি জিনিসগুলো যাতে হাতের কাছে পাওয়া যায় এজন্যেই। কণা বলল, দেখো না ভাইয়েও, মা সাথে করে হাত পাখাটা পর্যন্ত নিয়ে এসেছে। তুমি বলো, তোমাদের বাড়িতে কি ফ্যান নেই? হাসনা বেগম বললেন, সামনে ঈদ, কখন কোনটা কাজে লেগে যায়। তাই বলে হাত পাখা? ঈদের সঙ্গে হাত পাখার সম্পর্ক কি? আহ, ভ্যাজর ভ্যাজর বন্ধ করত। বৌমা শোনো, শরবতটা ভালোই বানিয়েছ, কিন্তু আমাদের পেয়েছে চায়ের তৃষ্ণা। কড়া করে একটু চা করো দেখি। নাজের গা বেয়ে যেন শীতল স্রোত বয়ে গেল। এক জায়গায় জমে দাঁড়িয়ে রইল। নাজ যে চা বানাতে পারে না তা নয়, তবে নিজের বানানো চা নাজ নিজেকে পর্যন্ত খেতে দেয় না। ওই চা খেলে যে কোনো মানুষের মস্তিষ্ক বিকৃতি পর্যন্ত ঘটতে পারে। নাজ অসহায় দৃষ্টিতে তাকালো সাইমের দিক। ছেলেটা মিটিমিটি হাসছে। কি সাংঘাতিক। সে আজ নাজকে ফাঁসানোর পরিকল্পনা করছে না তো? ফুটন্ত পানিতে চা পাতা ছেড়ে দিয়ে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে নাজ। এই চা এবার কতক্ষণ ফোটাতে হবে কে জানে। সাইম কোনোমতে রান্নাঘরে এসে তাকে সাহায্য করলেও তো পারে। তা নয়, বরং হালকা মেজাজে খোশগল্প শুরু করেছে। সাইম আহ্লাদী পুত্রের মতো মায়ের কাছে আবদার করল, মা, কতদিন তোমার হাতের খিচুড়ি খাই না। আজ রাতে তুমি খিচুড়ি রান্না করবে প্লিজ। হাসনা বেগম কোমল স্বরে বললেন, তুই না বললেও করতাম। আহা বেচারা, ঠিকমতো খাওয়া দাওয়া না করে চেহারার কি হাল করেছিস। বৌমা। নাজ রান্নাঘরের দরজা থেকে উকি দিয়ে বলল, জি মা। রান্নাবান্না ঠিকমতো করো না নাকি? আমার ছেলেটা তো দেখছি না খেতে খেতে শুকিয়ে কাঠ হয়ে গেছে। বিরক্তিতে গা জ্বলে উঠল নাজের। শাশুড়ি শ্রেণীর মানুষদের অন্যতম দায়িত্ব হলো আদিক্ষেতা করা। এরা ছেলের বিয়ের আগে যতটা না আদিক্ষেতা করত, তার থেকে ঢের বেশি করে বিয়ের পর বউয়ের সামনে। ছোটবেলায় প্রতিবছর গ্রীষ্মের ছুটিতে নাজ দাদার বাড়িতে বেড়াতে যেত। বহুদিন পর তার বাবাকে দেখে দাদিও কিছুটা এমন ভঙ্গিতেই আদিক্ষেতার সুর তুলতেন। আর বিরক্তিতে শিউরে উঠতেন তার মা। নাজ কি কোনোদিনও ভাবতে পেরেছিল, এমন দিন তার জীবনেও আসবে? নাজ নির্বিকার ভঙ্গিতে বলল, মা শুনুন, রান্না ঠিকমতোই করা হয়। আপনার ছেলে যদি ঢং করে কম কম খায়, সাত সকালে উঠে ঘন্টার পর ঘন্টা জগিং করে, তাহলে তো শুকিয়ে যাবেই।
কথাটা বলার সঙ্গে সঙ্গে সাইম চোখ রাঙিয়ে তাকালো নাজের দিকে। নাজ ভয় সঙ্গে সঙ্গে রান্নাঘরের ভেতরে চলে গেল। হাসনা বেগম বললেন, বৌমার এই কথাটা আমি বিশ্বাস করি। হ্যাঁ রে বাবা, তোর এসব জগিং টগিং করার কি দরকার? সাইম বিরক্ত গলায় বলল, আহ মা, কি শুরু করলে? কেবল এসেছো, যাও গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও। ওই যে ওই রুমটা তোমাদের, চলো আমি দেখিয়ে দিচ্ছি। কণা অসহায় গলায় বলল, আর ভাইয়া আমার রুম? তোর কোনো রুম নেই, তুই এতিম। মানে? মানে আবার কি? তোকে যে ফ্যামিলিতে জায়গা দিয়েছি এই তো অনেক। সেই দিন ডাস্টবিনে কুড়িয়ে না পেলে আজ তো রাস্তায় রাস্তায় ঘুরতি, আবার রুমও লাগবে। কণা কাদো কাদো গলায় বলল, বাবা শুনলে? শওকত সাহেব প্রচ্ছন্ন হাসি হেসে বললেন, সায়েম, কি যে পাস মেয়েটা খেপিয়ে। নিজেদের ঘরের দিকে যাওয়ার পথে হাসনা বেগম হুট করে রান্নাঘরে ঢুকলেন, পিছে পিছে সাইমোয়েল। হাসনা বেগম উদ্বিগ্ন গলায় বললেন, বৌমা শোনো, আমি যে কয়দিন আছি তোমাকে আর রান্নাঘরে আসতে হবে না। এমনিতেও এই বয়সে ঘন ঘন চুলার কাছে আসতে নেই, গায়ের রং পুড়ে যায়। নাজের প্রচণ্ড হাসি আসছে, ইচ্ছা করছে গলা ফাটিয়ে হাসিতে গড়িয়ে পড়তে। তবুও গলায় স্বর যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, সেই কি মা? কেন? ছেলেটা এমনিতেই আমার কাছে থাকে না। সারা বছর কি খায় না খায় তার কোনো ঠিক নেই। তার ওপরে আবার এত শখ করে আমার হাতের খিচুড়ি খেতে চেয়েছে। আমি যে কয়দিন আছি, নিজেই ভালো মন্দ রেঁধে খাওয়াবো। সাইম এবং নাজ দুজনের দৃষ্টি এক মুহূর্তের জন্যে একে অপরের ওপর পড়ল। যেন চোখে চোখে দুজনে একসঙ্গে বলে উঠল, মিশন সাকসেসফুল। আসলে এসবের পুরোটাই সাইমের মাস্টার প্ল্যান। নাজ যে রান্নাবান্নার পর্যন্ত জানে না, এ বাড়ির রান্নার সকল দায়িত্ব জরিনা নামের এক গৃহপরিচারিকার হাতে, এই কথা হাসনা বেগম জানতে পারলে বিস্ময় আঁতকে উঠবেন। মানুষের মাথার ওপর আকাশ ভেঙে পড়ে আর তার আকাশের ওপর মাথা ভেঙে পড়বে। তাই সাইম ঠিক করল ইমোশনালি ব্ল্যাকমেইল করে রান্নার পুরো দায়িত্বটাই মায়ের কাঁধে চাপিয়ে দেবে। সকলে হাত মুখ ধুতে চলে গেলে সাইম আবারও ফিরে এল রান্নাঘরে। নাজ হালকা গলায় বলল, আপনার একটা কাজ কমিয়ে রেখেছি। কোন কাজ? পানিতে চা পাতা দিয়েছি। সাইম ব্যঙ্গাত্মক স্বরে বলল, ওয়াও, এত কঠিন কাজ তুমি করলে কি করে বলো তো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। নাজ আহত দৃষ্টিতে তাকিয়ে রইল সাইমের দিকে। এই ছেলেটাকে সে কিছুতেই বুঝতে পারে না। এই হালকা মেজাজে ফাজলামো করছে তো এই কঠিন স্বরে ধমক দিচ্ছে। সাইম গভীর মনোযোগ দিয়ে ফুটন্ত চায়ের দিকে তাকিয়ে বলল, একই চায় রং আসছে না কেন? কে জানে কোন দেশি চা পাতা বাজার থেকে ধরে এনেছেন আপনি। স্ট্রেঞ্জ। যত খারাপ চা পাতাই হোক না কেন, রং তো আসবেই। কোন কৌটা থেকে চা পাতা নিয়েছো বলো তো? নাজ নীল রঙের একটা কৌটা দেখিয়ে বলল, এই যে এটা থেকে। সাইম কয়েক মুহূর্ত চুপ করে থেকে শান্ত গলায় বলল, নাজ, হু, এটাকে কালো জিরা বলে। নাজ চোখ বড় বড় করে কালো জিরার দিকে তাকিয়ে বলল, অহ, আমি তো বুঝতেই পারিনি। ছি ছি, এত বয়স হয়ে গেল, এখনো চা পাতা চিনলে না? হোয়াট আশেম! বয়স হয়ে গেল মানে? আমাকে দেখে কি ৮০ বছরের বুড়ি মনে হয়? একদমই না। কোথাও ৮০ বছরের বুড়ি আর কোথায় তুমি। ৮০ বছরের বুড়িরা জগৎ সম্পর্কে জ্ঞান রাখে, বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। আর তার থেকেও বড় কথা, তারা এক দেখায় বলে দিতে পারে কোনটা কালো জিরা আর কোনটা চা। দেখুন, আপনি কিন্তু পদে পদে আমাকে অপমান করে আসছেন। এবার আপনার মায়ের কাছে এর একটা বিচার দিতেই হবে। সেই কাজ ভুলেও করতে যেও না, উল্টো নিজেই বিপদে পড়বে। মা যদি জানতে পারে তুমি সামান্য চায়ের পাতা চেনো না, তাহলে কুরুক্ষেত্র বেঁধে যাবে। নাজ মুগ্ধ হয়ে দেখল সাইমের চা বানানোর দৃশ্য। চায়ের রংটা বিস্মিত করে দেওয়ার মতো। কি আশ্চর্য! কোনো মেয়ে মানুষকেও নাজ এত ভালো চা বানাতে দেখেনি। সৃষ্টিকর্তা এই মানুষটার মাঝে কোনো খুঁত রাখেননি, না রেখেছেন গুণের অভাব। মানুষটার মুখের দিকে একবার তাকালে ইচ্ছে হয় অনন্তকাল ধরে তাকিয়েই থাকতে। তার কপালের ওপর কটা চুল অগোছালোভাবে পড়ে আছে। খুব ইচ্ছা করছে কোনো একটা অজুহাতে সেই চুলগুলোকে ছুঁয়ে দিতে। সাইম চায়ের কাপে চামচ নাড়তে নাড়তে অন্যরকম গলায় বলল, কি ব্যাপার? হা করে দেখছো? ভয়ঙ্কর লজ্জা পেয়ে গেল নাজ। সে যে এতক্ষণ ধরে সাইমের দিকে তাকিয়ে আছে, ছেলেটা বুঝল কি করে?
নাজ তৎক্ষণাৎ বিব্রত গলায় বলল, কই কিছু না তো। সাইম সন্দিহান কণ্ঠে বলল, সত্যি। ও আচ্ছা, যাও চা দিয়ে এসো। আমি রেডি হতে গেলাম। আজকের দিনেও আপনাকে অফিসে যেতে হবে। কেন? আজকে কি? আপনার বাবা মা এতদিন পর এলো। তাতে কি হয়েছে? শোনো, পৃথিবীতে যাই ঘটে যাক না কেন, আমি কাজে ফাঁকি দিতে পছন্দ করি না। আর যে কাজ ফাঁকি দেয়, তাকেও পছন্দ করি না। বাবা মা এসেছে এই খুশিতে তুমি আবার না পড়ে থাকবে না কিন্তু। তারা দুপুরে ঘুমাতে গেলে পড়তে বসবে। নাজ শুকনো মুখে আচ্ছা বললেও মনে মনে বলল, কচু বসবো। হাসনা বেগম আয়োজন করে রান্নায় নেমেছেন। রান্নার সকল সরঞ্জাম চারিদিকে সুন্দর করে সাজিয়ে নিয়েছেন। রান্না হলো অনেকটা শিল্পের মতো। শিল্পকর্ম তৈরির সময় প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে না থাকলে কাজে ব্যাঘাত ঘটে। ওদিকে জরিনা তাকে সাহায্য করছে তরকারি কুটতে। নাজ উৎফুল্ল গলায় বলল, মা, আমি আপনাকে সাহায্য করি। না বৌমা, আমাকে সাহায্য করতে হবে না। তুমি বরং গিয়ে তোমার বাবাকে উদ্ধার করো। উদ্ধার করব মানে? গিয়ে দেখোই না কি কাণ্ড বাঁধিয়েছে সে। সাইমের বাবা মায়ের জন্যে নাজের ঘরটা বরাদ্দ করা হয়েছে। এ বাড়ির সবথেকে চমৎকার ঘর এটি। পূর্ব দিকে বিশাল এক জানালা। খুব ভোরে ঘুম ভেঙে গেলে এই জানালাটা দিয়ে সূর্যোদয় দেখা যায়। ঘরটার সঙ্গে লাগোয়া এক চিলতে বারান্দাও আছে। বারান্দা থেকে পাশের বাড়ির বারান্দা দেখা যায়। সেই বারান্দায় সারাক্ষণ ছোটাছুটি করে বেড়ায় ছোট্ট একটি মেয়ে। সাইম অফিসে গেলে একা একা থাকতে থাকতে নাজ যখন হাঁপিয়ে ওঠে এই এখানে এসে মেয়েটার কর্মকাণ্ড দেখে। বর্তমানে এই ঘরজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান জিনিসপত্র। পুরনো কতগুলো আইসক্রিমের বক্স, একগাদা খবরের কাগজ আর স্যান্ডেল, চশমার খাপ, মুড়ির প্যাকেট, রাজ্যের ওষুধপত্র, পানের বাটা, না জানি কত কি। শওকত সাহেব অসহায় দৃষ্টিতে জিনিসগুলোর দিকে তাকিয়ে রয়েছেন। যেন কি করবেন তার দিশা খুঁজে পাচ্ছেন না। নাজ খানিকটা হেসে বলল, একই বাবা। আপনি দেখি আজ তো একটা দোকান খুলে বসেছেন। শওকত সাহেব মাথা চুলকাতে চুলকাতে বলল, আসলে সব তোমাদের দোষ বুঝলে বৌমা। এত জিনিসপত্র নিয়ে কেউ বেড়াতে আসে। এখন এগুলো নিয়ে যে কোথায় যাই? কোথাও যেতে হবে না বাবা। আপনি বরং ড্রয়িং রুমে গিয়ে টিভি দেখুন, আমি সবকিছু গুছিয়ে রাখছি। সেই ভালো। শওকত সাহেব উঠে এলেন। কণা মুগ্ধ দৃষ্টিতে নাজদের বসার ঘরটা ঘুরে ঘুরে দেখছিল। টিভি অন করার পর তার মুগ্ধতা যেন কয়েক গুণ বেড়ে গেল। কণা বিস্মিত গলায় বলল, কি সর্বনাশ! এত বড় টিভি দিয়ে কি করিস তোরা? তোর ভাইয়ার শখের জিনিস। কি সব হাবিজাবি গেম খেলে এটাতে? টিভিতে আবার গেমও খেলা যায় নাকি? যায় তো। খেলবি? খেলবো মানে? অবশ্যই খেলবো। কিভাবে খেলতে হয় দেখিয়ে দে তো। আমি এসব পারি নাকি? তোর ভাইয়া অফিস থেকে আসুক, তাকে বলিস। শওকত সাহেব গভীর আগ্রহ নিয়ে টক শো দেখছেন। একটা বয়সের পর দেশ রাজনীতি নিয়ে এসব গম্ভীর আলোচনা শুনতে ভালোই লাগে। সেই হিসাবে কণার এই জাতীয় আলোচনা ভালো লাগার প্রশ্নই ওঠে না। তবে তার ভীষণ ভালো লাগে। দুই আধবুড়ো বিরস মুখে কি সব আলোচনা করছে আর কণা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নাজ বলল, এই কণা, এসব বোরিং টক শো শুনে কি করবি? আয় তো আমার সঙ্গে। কতদিন গল্প করি না। রান্নাবান্নার আপাতদৃষ্টিতে অপারদর্শী হলেও ঘর গোছানোর কাজটা নাজ বেশ ভালোই পারে। হাসনা বেগমের ছোট ছোট জিনিসগুলো সুন্দর করে আলমারিতে তুলে গুছিয়ে রাখছে। কণা বিছানার ওপরে পা ভাঁজ করে বসে মুগ্ধ দৃষ্টিতে দেখছে বান্ধবীর কর্মকাণ্ড। এ বাড়িতে আসার পর থেকে যাই দেখছে, তাতেই সে মুগ্ধ হচ্ছে। কণা হতভম্ব কণ্ঠে বলল, তুই দেখি এই কয়েকদিনেই সংসারী হয়ে গেছিস। নাজ হেসে বলল, আর তোর ভাইয়া কি বলে জানিস? বলে আমার মতো আনাড়ি মেয়ে সে নাকি তার জীবনে দেখেনি। নাজ লক্ষ্য করল কণা মুখ টিপে হাসবে। এই কথাটায় হাসার যথাযথ কারণ আছে, তবে কণার হাসির মধ্যে লুকিয়ে আছে অন্য কোনো কারণ। সেই কারণটাই বুঝতে চেষ্টা করছে নাজ। নাজ কিছু বলার আগেই কণা হাসি থামিয়ে স্বাভাবিক গলায় বলল, এই ঘরটা বুঝি তোর আর ভাইয়ার? নাজ শুকনো স্বরে বলল, হু। মিথ্যাটা বলতে তার বেশ খারাপ লাগলো। নিজের সবথেকে প্রিয় বান্ধবীকে কখনো মিথ্যা বলেনি, কোনো সত্যও গোপন করেনি। তবে কি আর করা?
কিছু কিছু কথা থাকে যা সব থেকে কাছের মানুষটাকেও বলা যায় না। আমরা চলে আসায় তোদের খুব কষ্ট হলো তাই না? ওমা, কষ্ট কিসের? এই যেমন, ঘরটা ছেড়ে দিতে হলো। তোর তো আবার হুট করে নতুন জায়গায় ঘুম আসে না। এসে যাবে। তুই চিন্তা করিস না তো। নাজ, হু, তোর সব কসমেটিক্স দেখছি এ ঘরে। আবার পাশের ঘরে দেখলাম ভাইয়ার পারফিউম টারফিউম। ব্যাপারটা কি? মনে একরাশ বিরক্তি নিয়ে দাঁতে দাঁত চেপে ধরল নাজ। যদিও চোখে মুখে তা প্রকাশ করল না। কণার এই এক বিশ্রী স্বভাব। ছোট থেকে ছোট বিষয়গুলোও তার চোখ এড়িয়ে যায় না। নাজ হরবর করে বলল, ওই, সকালবেলা কলেজে যাওয়ার সময় আমার রেডি হতে একটু বেশি সময় লাগে তো। এর জন্যে উনি উনার জিনিসগুলো পাশের ঘরে রেখে দিয়েছেন, যাতে দুজনেই একসঙ্গে রেডি হয়ে পারি। ও, উত্তরটা যেন কণার মন মতো হলো না। কণা আবারও বলল, তোর নতুন কলেজটা কেমন রে? নাজ হাই তুলতে তুলতে বলল, আছে এক রকম। খুব কড়া তাই না? বুঝলি কি করে? যেভাবে তোকে সাসপেন্ড করলো, কড়া তো হওয়ারই কথা। নাজের বিস্ময়ের সীমা করল না। সাইম কি তার সাসপেনশনের সেই লজ্জাজনক গল্প সকলের কাছে বলে বেরিয়েছে? নাজ লজ্জিত গলায় বলল, আরে বাবা, আমি কি নিজের দোষে সাসপেন্ড হয়েছিলাম নাকি? ওই আমার এক বিচ্ছু বান্ধবীর পাল্লায় পড়ে। নাজকে থামিয়ে দিয়ে কণা বলল, খুব ভালো হয়েছে। এটা হলো আমাদের ছেড়ে নতুন বান্ধবী পাতানোর ফল। নাজ আক্ষেপজড়িত স্বরে বলল, নতুন বান্ধবী না পাতিয়ে কি করব শুনি? তোরা তো আমাকে ছাড়া ভালোই আছিস। একটা মানুষ যে তোদের মনের মধ্যে নেই তার কোনো খেয়াল আছে? কণা কয়েক মুহূর্ত চুপ করে থেকে অদ্ভুত হাসি হেসে বলল, তোর তাই মনে হয়? হু, শোন তাহলে, আমি, শিউলি আর মালা আমরা তিনজনে গত 6 মাসে একটা সিনেমাও দেখিনি, এমনকি একবারও চাইনিজ খেতে যাইনি। কেন? ওই কালো ব্যাগটা দে, বলছি। নাজ চেয়ারের ওপর থেকে কালো রঙের একটা ব্যাগ এনে কণার সামনে রাখল। কণা ব্যাগের ভেতর থেকে ছোট্ট একটা লাল বাক্স বের করল। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে কোনো গয়নার বাক্স। কোনটা বাক্সের ঢাকনাটা খুলতেই চোখে পড়ল চমৎকার এক জোড়া কানের দুল। সোনার গয়না নাজের খুব একটা পছন্দের নয়, তবে এই কানের দুল থেকে সে যেন চোখই ফেরাতে পারছে না। কণা মধুর কণ্ঠে বলল, এটা তোর? নাজের বিস্ময়ের যেন সীমা রইল না। বিস্ময় সে অভিভূত হয়ে বলল, আমার মানে? এই কানের দুল কোথায় পেলি? বললাম না, 6 মাস ধরে আমরা তিনজন শুধু টাকা জমিয়েছি। বিয়ের সময় তো তোকে কিছু দিতে পারিনি, এখন দিচ্ছি। আমাকে আবার কিছু দিতে হবে কেন? আমি কি তোদের দূরের কেউ? কাছের কেউ বলেই তো দিতে হবে। তাছাড়া বিয়ে তো মানুষের জীবনে একবারই আসে। আনন্দে নাজের চোখে জল চলে এল। কাছের এই মানুষগুলোর জন্যে তার জীবনটা এত সুন্দর। কণা নাজের অশ্রু মুছিয়ে দিতে দিতে বলল, কি আশ্চর্য! এতটুকুতে কাঁদতে হয় নাকি? আমার মহারাগী ভাইটা যে কি করে তোকে সহ্য করে। আজ সকলে একসঙ্গে রাতের খাবার খেতে বসল। খাবার টেবিলে হাসনা বেগম এবং শৌকত সাহেব তাদের দুই ছেলেমেয়ের শৈশবের মজার মজার গল্প করছেন। এতদিন পর আর এই বাড়িটাকে পরিপূর্ণ বলে মনে হচ্ছে। খিচুড়ি, গরুর কালা ভুনা, চিংড়ি মাছের মালাইকারি, বেগুন ভাজা এসবই নাকি সাইমের পছন্দের। হাসনা বেগম অত্যন্ত যত্ন নিয়ে রেঁধেছেন, আজ ছেলে এতদিন পর তার হাতের রান্না খাবে বলে কথা। আজ সাইমকেও লাগছে অন্যরকম। অন্যান্য দিনে অফিস থেকে ফিরেই গম্ভীর ভঙ্গিতে ল্যাপটপ নিয়ে বসে থাকে। ব্রুকুচকে নাজের পড়াশোনার তদারকি করে। আজ সে সব কিছুই করেনি। ফুরফুরে মেজাজে খাবার টেবিলের গল্পে অংশগ্রহণ করছে। নাজের অস্থির চোখ দুটো বারবার গিয়ে পড়ছে ওই মানুষটার ওপরে। বিষয়টা কারো চোখে পড়লে লজ্জার শেষ থাকবে না। তবুও নিজেকে আটকে রাখতে পারছে না নাজ। নেশার মতো টানছে ওই মানুষটা তাকে। খাবার শেষে শওকত সাহেব বাদে সকলে এসে বসল বসার ঘরে। শওকত সাহেব আবার রাতে খাওয়ার পর এক মুহূর্তও চোখ মেলে রাখতে পারেন না। সাইমবনকে টিভিতে গেম খেলা শেখাচ্ছে। গেমটা খেলতে হয় কনসোল দিয়ে। ফুটবলের প্রতি কোনার তেমন কোনো আগ্রহ না থাকলে ফুটবলের এই গেলে তার ঢের আগ্রহ রয়েছে। এরই মাঝে নাজ বলে উঠল, কণা, আজ কিন্তু তুই আমার সঙ্গে ঘুমবি। দুজন মিলে সারা রাত জেগে গল্প করব। কণা উৎফুল্ল গলায় বলল, বাহ, ফাইন হবে। নাজ এবার সাইমের দিকে তাকিয়ে বলল, শুনুন, আজ আপনি এ ঘরের ডিভানে ঘুমাতে পারবেন না।
সাইম স্বাভাবিক গলায় বলল, পারবো। আগে থেকে করা সাইমের অসংখ্য মাস্টার প্ল্যানের এটি একটি। রাতে ঘুমাবার ঠিক আগেই নাজ সকলের সামনে আবদার করবে কণার সঙ্গে ঘুমানোর। সাইমও কোনো আপত্তি ছাড়াই মেনে নেবে তার আবদার। এই প্ল্যানটা মূলত করা হয়েছিল যাতে তাদের দুজনকে এক ঘরে না ঘুমাতে হয়। হাসনা বেগম আঁতকে উঠে বললেন, সে কি বৌমা? সাইম এ ঘরে ঘুমাবে কেন? সাইম বলল, আমার কোনো সমস্যা হবে না মা। তোর সমস্যার জন্যে বলছি না বাবা। নতুন নতুন বিয়ের পর স্বামী স্ত্রীকে আলাদা ঘরে থাকতে নেই। এতে সংসারে অকল্যাণ বাড়ে, শয়তান বাসা বাঁধে। নাজ অসহায় গলায় বলল, নতুন নতুন বিয়ে কোথায় মা? 6 মাস হয়ে গেল। তোমরা আজকালকার ছেলে মেয়েরা ওসব বুঝবে না বৌমা। আমি যা বলছি তাই করো। কণা বলল, কিন্তু মা, আমাদের গল্প। কত শখ করলাম, সারা রাত জেগে গল্প করব। সারাদিন রাত জেগে গল্প করতে হবে কেন? আমরা কি কালই চলে যাচ্ছি, এতগুলো দিন পড়ে আছে, যত খুশি গল্প করিস। বৌমা তোমরা যাও তো, ঘুমিয়ে পড়ো। অনেক রাত হয়ে গেছে। সাইম এবং নাজ মুখ চাওয়াচাওয়ি করছে। 6 মাসের বিবাহিত জীবনে কখনো একই ঘরে ঘুমায়নি তারা। এবার কি হবে? একই বিছানায় আজ প্রথমবারের মতো ঘুমাবে সাইম এবং নাজ। ভয়, লজ্জা, সংকোচ এ সকল অনুভূতির এক সংমিশ্রণ আঁকড়ে ধরেছে নাজকে। সাইম বিছানার এক পাশে গলা পর্যন্ত চাদর টেনে শুয়ে ফোন টিপছে। রাত 11:44, এই সময়ে সাধারণত নাজ থাকে গভীর ঘুমে মগ্ন। অথচ সাইমের চোখে মুখে ঘুমের লেশমাত্র নেই। সে কি প্রতিদিন এত রাত পর্যন্ত জেগে থাকে? তার পাশে অথচ কিছুটা দূরে, অনিশ্চিত ভঙ্গিতে বসে আছে নাজ। কি করবে কিছুই বুঝতে পারছে না। সাইম আর চোখে কয়েক মুহূর্তের জন্যে পর্যবেক্ষণ করল তাকে। অবশেষে ফোনটা বালিশের নিচে রেখে হাই তুলতে তুলতে বলল, সারাটা রাত কি বসে বসেই কাটাবে? যদি সেই ইচ্ছাই থাকে তাহলে প্লিজ ওই চেয়ারটায় গিয়ে বসে থাক। আমি একটু আরাম করে ঘুমাই। নাজ ব্যথিত কণ্ঠে বলল, বসে বসে কাটাতে যাব কেন? সাইম তাদের দুজনের মাঝখানে একটা কোলবালিশ রাখতে রাখতে বলল, তাহলে শুয়ে পড়ো। সকালে উঠতে হবে তো। নাজ ইতস্তত করতে করতে সাইমের পাশে শুয়ে পড়ল। কেন জানি তার ভয়ঙ্কর লজ্জা করছে। লজ্জায় চোখমুখ বন্ধ হয়ে আসছে। তবুও বহু কষ্টে নিজেকে সামলে বলল, শুনুন, আপনি কিন্তু সাবধানে ঘুমাবেন। কেন? ঘুমের মধ্যে আমি ফুটবলার হয়ে যাই। আমার পাশে যদি কেউ থাকে, তাহলে তাকে লাথি মেরে ফেলে দিই। ছোটবেলায় একবার আমার এক ফুফাতো বোন আমাদের বাড়িতে 1 মাসের জন্যে বেড়াতে এসেছিল। ওকে রাতে ঘুমাতে দেওয়া হলো আমার পাশে। একদিন বেচারিকে এমন লাথি মারলাম, যে পড়ে গিয়ে হাত ভেঙে ফেলল। সাইম ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, তোমার কি ধারণা তুমি আমাকে ফেলে দিতে পারবে? কেন পারবো না? আচ্ছা, দিও। বলেই সাইম বাতি নিভিয়ে ওপাশ ফিরল। সঙ্গে সঙ্গে ঘরজুড়ে ভেসে এলো নাজের বিকট চিৎকার। নাজ আঁতকে উঠে বসে পড়ল। সাইম তার দিকে ফিরে ভ্রু কুঁচকে বলল, এই মেয়ে, তুমি দেখছি সকলকে এ ঘরে জড়ো করবে। কি হলো আবার? নাজ লম্বা লম্বা নিঃশ্বাস ফেলতে ফেলতে আতঙ্কজড়িত কণ্ঠে বলল, আপনি লাইট অফ করলেন কেন? জানেন না আমি অন্ধকারে ভয় পাই। তাই বলে ঘুমানোর সময়ও লাইট জ্বালিয়ে রাখতে হবে? হ্যাঁ। এই ঘুটঘুটে অন্ধকারে আমার কোনোদিনও ঘুম আসবে না। আপনি জলদি লাইটটা অন করুন তো। ওয়েট আ মিনিট। তার মানে তুমি এতদিন লাইট অন রেখে ঘুমাতে? আর আমি ভাবতাম তুমি রাত জেগে পড়ছো। নাজ বিড়বিড় করে বলল, দিনেই পড়ি না আবার রাত জেগে। তবে বিড়বিড় করে বললেও সাইম বোধ হয় ঠিকই বুঝে গেল। সাইম লাইট অন করে আবারও আগেরও ভঙ্গিতে শুয়ে চোখ দুটো বন্ধ করে বলল, ঈদটা যেতে দাও, তুমি দিনেও পড়বে, রাত জেগেও পড়বে। গুড নাইট। নাজ যেন মনে মনে চমকে উঠল। তার মনের কথাও সম্ভবত বুঝে ফেলার ক্ষমতা মানুষটার রয়েছে। এ ঘরে বিশাল একটা দেয়াল ঘড়ি রয়েছে। ঘন্টার কাঁটা যখন নতুন ঘরে যায় তখন ক্রমশ উচ্চস্বরে টিকটিক শব্দ করে। আবার কয়েক মিনিট পরেই বন্ধ হয়ে যায়। এখন ঘড়িতে কাঁটায় কাঁটায় রাত 3টা। ঘড়িটা যথানিয়মে টিকটিক শব্দ করতে শুরু করেছে। মাঝে মাঝে ঘুমের ঘোরে এই শব্দটা পৌঁছায় সাইমের কর্ণকুহরে। এতে যে তার ঘুমের খুব একটা ব্যাঘাত ঘটে তা নয়। তবে আজ ঘটল। কারণ দেয়াল ঘড়ির টিকটিক ধ্বনির সঙ্গে আরও একটা আওয়াজ ভেসে এলো সাইমের কানে।
একটা চিৎকারের শব্দ। চিৎকারটা অবশ্যই নাজের, তবে এবারের আগের তুলনায় কয়েকগুণ বিকট। এই মেয়ের সমস্যাটা কি? তাকে কি আজ চিৎকারকরা রোগে ধরল? সাইম চোখ ডলতে ডলতে উঠে বসল। আশেপাশে কোথাও নাজকে দেখা যাচ্ছে না, কিন্তু অস্ফুট স্বরে তার চাপা আর্তনাদ শোনা যাচ্ছে। কি আশ্চর্য! মেয়েটা গেল কোথায়? কয়েক মুহূর্ত পর ঘুমের ঘোর কেটে গেলে সাইম যখন সম্বিত ফিরে পেল, তখন তার মনে হলো মেয়েটা পড়ে যায়নি তো। খানিকটা ঝুঁকে মেঝের দিকে তাকাতেই তার ধারণার সত্যতা মিলল। নাজ মেঝেতে পড়ে আছে আর ডান হাতের কবজি চেপে ধরে নিঃশব্দে কাঁদছে। সায়ন তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে তার কাছে যেতে যেতে বলল, নাজ, পড়ে গেলে কি করে? নাজ কাঁদো কাঁদো গলায় বলল, আমি কি জানি। আমি তো শান্তিতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ কি যেন হলো, ধুম করে পড়ে গেলাম। খুব তো বাহাদুরি করে বলছিলে আমাকে ফেলে দেবে, শেষমেশ নিজেই পড়ে গেলে। নাজ সন্দিহান কণ্ঠে বলল, 1 মিনিট। 1 মিনিট? তার মানে আপনি? আমি কি? আপনি আমাকে ইচ্ছা করে ফেলে দিয়েছেন তাই না? সায়েম নাজের মুখোমুখি মেঝে বসতে বসতে বলল, শাট আপ ইউ ইডিয়ট। আমি কি তোমার মতো ছেলেমানুষ যে ইচ্ছা করে ফেলে দেব? কই দেখি কোথায় লেগেছে। সঙ্গে সঙ্গে সায়েম নাজের ডান হাতটা ধরে উদ্বিগ্ন দৃষ্টিতে দেখতে লাগলো ক্ষতচিহ্নটা। মানুষটার এই এতটুকু স্পর্শেই শিউরে উঠল নাজ। তার স্পর্শে কি আছে কে জানে। স্বাভাবিকতা হারিয়ে কেমন যেন ঘোরের জগতে চলে গেল সে। প্রবল এক প্রশান্তির আন্দোলন বয়ে গেল তার সমস্ত অন্তরাত্মা জুড়ে। সায়ম ধমকের সুরে বলল, ইস, কতখানি ছুলে গেছে। তুমি কি ঘুমের মধ্যেও শান্ত থাকতে পারো না নাজ? সব সময় শুধু বাদরামি। কথাগুলো ধমকের সুরে বললেও তার মাঝে এক সূক্ষ্ম উদ্বেগ লুকিয়ে রয়েছে, তা ঠিকই টের পেল নাজ। আর কোথাও লেগেছে? নাজ হঠাৎ চমকে উঠে ফিসফিস করে বলল, না, কথাটা আসলে সত্যি নয়। নাজ হাঁটুতে বর্ষর চোট পেয়েছে। আচমকা পড়ে যাওয়ায় জায়গাটা এমন বাজেভাবে ছুলে গেছে যে সালোয়ারের খানিকটা অংশ পর্যন্ত ফেটে গেছে। কিন্তু এই কথা ছেলেটাকে বলা যাবে না। শেষমেশ বলে বসবে, কই দেখি কি কাণ্ড ঘটিয়েছ। উঠে বসো, আমি আসছি। উঠতে পারবে? হু। নাজ বিছানায় উঠে বসল। কিছুক্ষণের মধ্যেই সায়েম ফিরে এলো ফার্স্ট এইড কিট আর একটা বরফ ভর্তি বোতল নিয়ে। বোতলটা নাজের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আরও যেখানে লেগেছে সেখানে এটা চেপে ধরো। নাজ হতভম্ব বনে গেল। নাজ যে আরও কোথায় ব্যথা পেয়েছে, ছেলেটা বুঝল কি করে। নাজের মনে মাঝে মাঝে প্রবল সন্দেহ জাগে। নির্ঘাত সে থট রিডিং জানে, মানুষের অজান্তেই তার মনের কথাগুলো পড়ে ফেলতে পারে। নাজ ইতস্তত করে বোতলটা চেপে ধরল তার বাম হাঁটুতে। এদিকে সায়েম গভীর মমতার সঙ্গে নাজের হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। নাজ নিচু গলায় বলল, এসবের কোনো প্রয়োজন ছিল না কিন্তু। আর তোমারও এভাবে পড়ে যাওয়ার প্রয়োজন ছিল না। কে বলেছিল একেবারে বিছানার কোনায় গিয়ে ঘুমাতে? নাজ কি বলবে ভেবে না পেয়ে বলল, ভাবলাম আপনার যেন কোনো সমস্যা না হয়। আমার সমস্যা হবে কেন? আমার কি তোমার মতো মানুষকে ফেলে দেওয়ার স্বভাব আছে? শুয়ে পড়ো তো এখন। ঘুমাতে এসে সায়েম লক্ষ্য করল নাজ আবারও একেবারে বিছানার শেষ প্রান্ত ঘেঁষে শুয়ে আছে। সায়েম তীক্ষ্ণ কণ্ঠে বলল, এই মেয়ে কাছে সরে আসো, আবারও পড়ে যাওয়ার ইচ্ছা আছে নাকি? নাজ ইতস্তত করতে করতে বেশ অনেকটা কাছেই চলে এলো সাইমের। কোলবালিশটা ছাড়া তাদের মধ্যে খুব একটা ফাঁক নেই। এই মানুষটার 2 মিটার রেডিয়াসের ভেতরে কোনো একটা জাদু আছে। এই রেডিয়াসের ভেতরে এলেই মুগ্ধতায় আর অস্থিরতা কেমন যেন এলোমেলো করে তোলে নাজকে। অতিরিক্ত কোনো কিছুই সহ্য করা যায় না। অতিরিক্ত মুগ্ধতাও নয়। তাই চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে তলিয়ে নাজ। 5 মিনিট পর আবারও শোনা গেল সাইমের কণ্ঠস্বর, নাজ, এই নাজ। নাজ ঘুমোজোড়ানো কণ্ঠে বলল, হু। নাজ, ওঠো না। উফ, এত বিরক্ত করেন কেন আপনি? সবে ঘুমিয়ে পড়েছিলাম। এইটুকু সময়ের মধ্যে আবার কেউ ঘুমিয়ে পড়তে পারে নাকি? আমি পারি। উঠেই যখন পড়েছ তখন আমার ফোনটা চার্জে দিয়ে দাও না। তোমার হাতের কাছেই চার্জারটা। নাজ হতভম্ব গলায় বলল, আপনি ফোনে চার্জ দেওয়ার জন্যে আমাকে ডেকে তুলেছেন? হ্যাঁ, দেখো না মাত্র 21% চার্জ। নাজ সাইমের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বিরক্ত ভঙ্গিতে চার্জে দিল।
সাইম কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। নাজ জেগে রইল সারা রাত। রাগে তার গা জ্বলে যাচ্ছে। নাজ নিশ্চিত মানুষটা ইচ্ছা করে ডেকে তুলেছে তাকে। শেষ রাতের দিকে চোখে ঘুম জড়িয়ে এলেও খুব সকাল সকাল উঠে পড়তে হলো নাজকে। নাজ প্রতিদিন সকালে উঠে ঘুম কাটার আগ পর্যন্ত টিভির সামনে বসে থাকে। আজও তার ব্যতিক্রম হলো না। ঘুম তার চোখে এখনো দৃঢ়ভাবে জড়িয়ে। নাজ বিরসমুখে টিভির চ্যানেল ঘোরাচ্ছে, আর সায়েম পাশের সোফাটায় বসে খবরের কাগজ পড়ছে। রান্নাঘর থেকে খুন্তি নাড়িনাড়ির শব্দ আসছে। হাসনা বেগম আর কণা অনেকক্ষণ যাবৎ কি যেন করছে। নাজের উচিত রান্নাঘরে গিয়ে তাদের সাহায্য করা, কিন্তু বিরক্তিতে তার গা জ্বলে যাচ্ছে। বিরক্তি নিয়ে শাশুড়ির সামনে যাওয়াটা ঠিক হবে না। হাসনা বেগম রান্নাঘর থেকে উচ্চস্বরে বললেন, বৌমা উঠেছ? জি মা। তুমি তো এখন বাড়ির বউ, তাই না? এত দেরি করে উঠলে কি করে হয় বলো? আমার কোনো দোষ নেই না। সব দোষ আপনার ছেলের। আপনার ছেলে সারা রাত আমাকে এক ফোঁটাও ঘুমাতে দেয়নি। সায়েম সঙ্গে সঙ্গে পত্রিকা থেকে মুখ তুলে হতবিহ্বল দৃষ্টিতে তাকালো নাজের দিকে। ওদিকে হাসনা বেগম উচ্চস্বরে বললেন, কি বললে? শুনতে পাইনি, কাছে এসে বলো। নাজ উঠতে যাবে তখনই সায়েম বলে উঠল, আমার দোষ মানে? আমি কি করেছি? নাজ আক্ষেপজড়িত কণ্ঠে বলল, আপনার ফোনে চার্জ দিয়ে গিয়েই তো আমার ঘুমের 12টা বাজল। সায়েম কঠিন গলায় বলল, তাও যদি ঠিক মতো চার্জ দিতে। মানে? মানে আজ সকালে উঠে দেখি সেই ফোনের চার্জ 21%ই রয়ে গেছে। একটা কাজও যদি ঠিক মতো পারো। আর মাকে এমনভাবে বলছিলে, সে তো ভেবে বসবে সারা রাত জাগিয়ে রেখেছিলাম অন্য কারণে। প্রবল লজ্জারা আঁকড়ে ধরল নজকে। আসলেই তো। হাসনা বেগম না জানি কি ভেবে বসত, ভাগ্যিস সে শুনতে পায়নি নাজের কথা। হাসনা বেগম আঁচল দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে বসার ঘরে এসে বললেন, কি বলছিলে বৌমা? নাজ হরবর করে বলল, আসলে মা মাঝরাতে ঘুমটা ভেঙে যায়। আমাদের পাশের বিল্ডিংয়ে তুমুল ঝগড়া বেঁধেছিল। চেঁচামেচি, জিনিসপত্র ছোড়াছুড়ি। এর মধ্যে ঘুমানো যায় বলুন? আহারে, মানুষ যে ঝগড়াঝাটি করে কি পায়? সায়েম দুষ্টুমি মিশ্রিত কণ্ঠে বলল, তাই নাকি নাজ? কই, আমি তো শুনলাম না। রাগের তীব্র স্রোত গা বেয়ে বয়ে গেল নাজের। একে তো মাঝরাতে তাকে ঘুম থেকে ডেকে তুলেছে, আবার তার সঙ্গেই হেয়ালি করা হচ্ছে। সায়েম অফিসে চলে গেছে। হাসনা বেগম আজ ইলিশ মাছ রাঁধবেন। রান্নার আগে কি এক কায়দায় মাছটা ভেজে নিতে হয়। নাজ তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ভাজা দেখছে। যদিও ইলিশ মাছ তার পছন্দ নয়, তবে রেসিপিটা জানা থাকলে তো আর ক্ষতি নেই। কিছুক্ষণ পর হুট করে কণা রান্নাঘরে এসে উৎফুল্ল গলায় বলল, দোস্ত, চকলেট খাবি? নাজ ভ্রু কুঁচকে ঘাড় ঘুরিয়ে দেখল কণার হাত ভর্তি চকলেট। একটা চকলেট খুলে ইতোমধ্যে খাওয়াও শুরু করেছে। নাজ শঙ্কিত গলায় বলল, চকলেট কোথায় পেলি? এক লোক এসে দিয়ে গেল। এক বক্স চকলেট। আবার কোনো টাকাও নিল না। কি অদ্ভুত, তাই না? নাজ সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে দেখল ডাইনিং টেবিলে বর্ষর একটা বাক্স পড়ে আছে। বাক্স ভর্তি দেশি বিদেশি সব চকলেট। ঠিক আগেরটার মতোই কুরিয়ারে এসেছে। বাক্সের ওপরে প্রেরকের নাম ঠিকানা কিছুই নেই। অথচ নাজের নাম ঠিকই আছে। কে এই বাক্সগুলোর প্রেরক? এসব কি হচ্ছে তার সঙ্গে? জিনিসগুলো কে পাঠাতে পারে বলতো? চিন্তিত গলায় বলল নাজ। কণা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটাই তো ভাবছি। মানুষ হুটহাট এ ধরনের গিফট পেলে ধরেই নেয় এক্সের কাজ। কিন্তু তোর তো আবার এক্স নেই। সেটাই তো। প্রথমবার যখন বক্সটা ভেবেছিলাম ভুলে চলে এসেছে। কিন্তু এবার? কণা সন্দেহযুক্ত গলায় বলল, নাজ। হু। প্রত্যয়ের কাজ নয় তো? প্রত্যয়কে? আরে বাবা, মনে নেই? ক্লাস 9-এ তোকে প্রপোজ করেছিল, তুই সকলের সামনে রিজেক্ট করলি। নাজ বিরক্ত গলায় বলল, কি যে বলিস? কথাকার কোন প্রত্যয়? আমার ঠিকানা জানবে কি করে? জানতেই পারে। আজকাল ও ঢাকাতেই ওর মামার সঙ্গে থাকে। কি যেন নাম জায়গায়। কণা খানিকটা ভেবে বলল, হাতির সুর। হাতির সুরে ওদের বাসা। নাজ বিরস মুখে বলল, ওটা হাতিরপুল হবে। ওই একই কথা। 1 মিনিট। 1 মিনিট। হাতিরপুল তো এখান থেকে অনেক কাছে। তাই তো বলছি। মনে কর একদিন তুই কলেজ থেকে ফিরছিলি, আর বদটা তোর পিছু নিয়ে বাসার ঠিকানা জেনে গেল।
নাজ অসহায় গলায় বলল, কেমনটা লাগে বলতো? আমি তো ওই ছেলেকে চিনি পর্যন্ত না। হুট করে একদিন সবার সামনে প্রপোজ করে বসলো, আমি রিজেক্ট করলাম। ব্যাস এ পর্যন্তই। নতুন করে আবার এসবের মানে কি? মনে হয় পুরনো প্রেম আবার জেগে উঠেছে। নাজ চিন্তিত গলায় বলল, তোর ভাইয়া যদি জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখ। কি আর হবে? ছেলেটা তোকে এসব হাবিজাবি পাঠাচ্ছে, তোর তো এতে কোনো দোষ নেই। তবুও, আরে বাবা, এত চিন্তা করছিস কেন? সবে তো দুটো বক্স এলো। এখনই চিন্তার কিছু নেই, চিন্তার বিষয় হবে যদি আরেকটা বক্স আসে। এখন শান্তিতে চকলেটগুলো খেতে দে তো। নাজ আহত গলায় বলল, একটা অচেনা মানুষ চকলেট পাঠিয়েছে আর তুই অনবরত খেয়েই যাচ্ছিস। যদি কিছু মেশানো থাকে। কি মেশানো থাকবে? বিষ। বিষ মেশানো থাকলে মরব, তবে কোনো আফসোস থাকবে না। ভালো জিনিস খেয়ে মরেছি। নাজ উঠে চলে এলো, এই মেয়ের সঙ্গে কথা বলে কোনোই লাভ নেই। চিন্তিত মুখে পায়চারি করছে সারা ঘর জুড়ে। নাজ বরাবরই সাধারণ একটা জীবন যাপন করে এসেছে। যে জীবনে খুব একটা ঝামেলা আর দুশ্চিন্তা নেই। দুশ্চিন্তা করে অভ্যস্ত নয় বলেই হয়তো আতঙ্কে অস্থির হয়ে উঠেছে নাজ। কেউ একজন তাকে ঘিরে রহস্যের জাল বুনছে, তাকে ভরকে দেওয়ার চেষ্টা করছে। নাজ ভরকে গেছেও। যে ছেলেটাকে সে চেনে পর্যন্ত না, তার পাঠানো উপহারগুলো কেন এত ভাবাচ্ছে নাজকে। ছেলেটা তার সামনে থাকলে এতক্ষণে তার একটা দাঁতও আস্ত থাকতো না, চোখের আড়ালে আছে বলেই এই সাহসটা পাচ্ছে। নাজ ঠিক পরবর্তীতে নামঠিকিনা বিহীন রহস্যময় এমন কোনো বক্স এলে সে রিসিভই করবে না। তার একমাত্র ভয় হচ্ছে সাইমকে নিয়ে। সাইম যদি উপহারের এই বিষয়টা জানতে পারে, যদি ভুল বোঝে তাকে। নাজের প্রতি সাইমের এক বিন্দুও ভালো লাগা আছে কিনা সন্দেহ, তাহলে নাজ এত ব্যাকুল হয়ে তাকে হারানোর দুশ্চিন্তা করছে কেন? আসলে মানুষটাতে সে অভ্যস্ত হয়ে গেছে। রাগী গম্ভীর ওই মানুষটাকে ঘিরেই গড়ে উঠেছে তার পৃথিবী। তাকে ছাড়া বাঁচার চিন্তা করা মোটেও সহজ নয় নাজের পক্ষে। সন্ধ্যার পর পর নাজ ছাদ থেকে শুকনো কাপড়গুলো তুলে আনলো। ভেজা কাপড়গুলো দুপুরবেলা জরিনা মেলে এসেছে, ইতোমধ্যেই শুকিয়ে গেছে। কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখছে নাজ। হাসনা বেগম আর শৌকত সাহেবের কাপড়গুলো তাদের ঘরে রেখে এলো। সাইমের কাপড়গুলো যখন তার আলমারিতে রাখতে যাবে, তখনই কোত্থেকে যেন সাইম ছুটে এসে বলল, এই তুমি আমার আলমারির সামনে কি করছো? আপনার কাপড়গুলো তুলে রাখছি। তোমাকে এসব কে করতে বলেছে? দাও, আমি তুলে রাখছি। নাজ আহত দৃষ্টিতে তাকিয়ে রইল সাইমের দিকে। প্রথম থেকেই লক্ষ্য করছে মানুষটা তার ব্যক্তিগত জিনিস কাউকে ধরতে দেয় না। কাউকে বলতে নাজকে। মানুষটাকে সত্যিই বোঝা খুব কঠিন। তাকে মাঝে মাঝে মনে হয় খুব কাছের কেউ, আবার ঠিক পর মুহূর্তেই মনে হয় খুব দূরের। নাজ গম্ভীর গলায় বলল, তো রাখুন না। আমারও কোনো ইচ্ছা নেই আপনার আলমারিতে হাত দেওয়ার। নাজ হনহন করে বসার ঘরে চলে এল। সাইম আজ আগেই অফিস থেকে চলে এসেছে। কাল থেকে তার 5 দিনের ঈদের ছুটি। আবার কাল থেকেই শুরু হবে বাড়ির সকলের ঈদের শপিং। হাসনা বেগম নাকের ডগায় চশমা লাগিয়ে ভাবুক গলায় একটা একটা জিনিসের নাম বলছেন, আর কণা বিরক্ত গলা সেগুলো লিস্টে লিখছে। নাজ কণার পাশে বসে আগ্রহ নিয়ে তাদের কর্মকাণ্ড দেখছে। কিছুটা সময় পর সাইমও এসে বসলো বসার ঘরের সোফায়। কি লিখেছিস? দারুচিনি। কণা শুকনো গলায় বলল, হু। এবার লেখো, জায়ফল। লিখেছি। তারপর? হাসনা বেগম কিছুক্ষণ ভেবে বললেন, জয়ত্রী। কণা গোটা গোটা অক্ষরে লিখল, জয়তরী। লেখার সঙ্গে সঙ্গেই সায়াম বলে উঠল, ছি ছি। কলেজে উঠেছিস আর জয়ত্রী বানান পারিস না। আজকাল চারিদিক বাজে ছাত্রীতে ভরে গেছে। নাজ সরু চোখে তাকিয়ে রইল সাইমের দিকে। কথাটা যে তাকে ইঙ্গিত করেই বলা হয়েছে, তা বুঝতে বাকি রইল না। কণা আহত গলায় বলল, ভাইয়া এটা তো পরীক্ষার খাতা না, যে সঠিক বানান লিখতেই হবে। বানান ভুল করলে ম্যাডাম নাম্বার কাটবে। দোকানদার বুঝতে পারলেই তো হলো। যা লিখেছিস দোকানদারও বুঝতে পারবে না। জয়তরী আবার কি? মনে হচ্ছে কোনো গ্রামের মেয়ের নাম। বিরক্তিতে কণার গা জ্বলে গেল, তবে সেই বিরক্তি প্রকাশ করল মায়ের কাছে, মা। এসব কোন দেশি মশলা নাম বলছো? বিরিয়ানি রাঁধতে আবার জয়ত্রী টয়ত্রী লাগে নাকি?
হাসনা বেগম গম্ভীর গলায় বললেন, পারিস তো খালি খাওয়ার সময় হাজির হতে, রান্নার সময় কখনো পাশে দাঁড়িয়ে দেখেছিস কিভাবে কি করছি? কণা কিছু বলে ওঠার আগেই নাজ বলল, মা, আপনি আমাকে বিরিয়ানি রাঁধতে শেখাবেন? হাসনা বেগম ভ্রু কুঁচকে বললেন, সে কি বৌমা, তুমি বিরিয়ানি রাঁধতে পারো না? নাজ ইতস্তত করে বলল, না মানে পারি, তবে আপনার মতো পারি না। প্রংশায় বিগলিত হয়ে হাসনা বেগম প্রচ্ছন্ন হাসি হেসে বলল, শেখাবো, শেখাবো। শাশুড়িরাই তো বউদের হাতে ধরে রান্নাবান্না শেখায়। এবারের শীতের ছুটিতে যখন বাড়ি যাবে, তখন হাতে কলমে আমার সব রেসিপিগুলো শিখিয়ে দেব। সাইমের ঠোঁটে কোণে সূক্ষ্ম এক হাসির রেখা ফুটে উঠল। সকলের চোখ এড়িয়ে গেলেও নাজের চোখে ঠিকই ধরা পড়ল। হাসিটা যেন স্পষ্টভাবেই তাকে বলছে, তুমি করবে রান্না। এ যেন অষ্টম আশ্চর্য। হাসনা বেগম কোমল গলায় বললেন, সাইম, বাবা শোন। সাইম টিভিতে গেম খেলছে, হাতে গেমিং কনসোল। তার সমস্ত মনোযোগ এখন সেটাতেই আটকে আছে। এমন একটা ভাব যেন প্রলয় এসে গেলেও তার কিছু যায় আসে না। না টিভির দিকে তাকিয়ে থেকেই বলল, বলো মা। আহা, রাখো ওটা। রাখতে পারবো না। কি বলবে বলো? হাসনা বেগম ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বললেন, বলছিলাম কি, তোদের বিয়েটা তো কেমন তাড়াহুড়োর মধ্যে দিয়ে হয়ে গেল। বিয়ের পরদিনই আবার ঢাকায় চলে এলি। আত্মীয় স্বজনরা তো ঠিকমতো নাচকে দেখতেই পারল। ওরা প্রায়ই ফোন করে জিজ্ঞেস করে, নতুন বউকে কবে দেখব? সাইম স্বাভাবিক গলায় বলল, ও আচ্ছা। তুমি বরং এক কাজ করো, নাজের কয়েকটা ছবি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে করে তাদের কাছে পাঠিয়ে দাও। এই কণা, মাকে একটু হেল্প করিস তো? হাসনা বেগম বিরস গলায় বললেন, সব সময় ফাজলামি করবি না তো। আমি ভাবছিলাম ঈদের পরপর তোদের বিয়ের একটা অনুষ্ঠান করলে কেমন হয়। বিয়ের পর পর এমন অনুষ্ঠান তো সবাই করে। কি যেন বলে, রিসিট। কণা সঙ্গে সঙ্গে বলল, মা, রিসিপশন। হ্যাঁ, রিসিপশন। আমি ভাবছিলাম, রাজ্যের আত্মীয় স্বজনদের দাওয়াত করে একটা রিসিপশন করব। তাদের নতুন বউ দেখাও হলো, তোদের বিয়ের ভালো একটা অনুষ্ঠান হলো। সাইম হাই তুলতে তুলতে বলল, এসব রিসিপশন টিসিপশন ওয়েস্ট অফ টাইম ছাড়া আর কিছুই নয়। তাছাড়া রিসিপশন হয় বিয়ের দুদিন পর, 6 মাস পর নয়। 6 মাস এমন কোনো সময় হলো? মা শোনো, গ্লোবালাইজেশনের যুগে আজকাল 6 মাস অনেক লম্বা সময়। হাসনা বেগম ধমকের সুরে বললেন, আমাকে জ্ঞান দিতে আসবি না। একবার যখন বলে দিয়েছি তোদের রিসিপশন হবে, তখন হবেই। সাইম শান্ত গলায় বলল, হতেই পারে, তবে সেখানে আমি থাকতে পারবো না। তুমি খুব ভালো করেই জানো এসব আত্মীয়দের দেখলে আমার গা ঘিন ঘিন করে। হাসনা বেগম ব্যথিত কণ্ঠে বললেন, মা বাবা, ভাই বোন, বউবাচ্চা কেবল এগুলো ঘিরেই পরিবার হয় না সাইম। আত্মীয় স্বজনরাও তো পরিবারের অংশ। অবশ্য এসব কথা তোকে বুঝিয়ে লাভ নেই, তোকে বোঝাতে বোঝাতে আমার চুলগুলো পেকে গেল। হাসনা বেগম ক্রুদ্ধ ভঙ্গিতে চলে গেলেন তার ঘরে। নাজ খেয়াল করেছে, সাইম বিয়ের ব্যাপারটা সকলের কাছ থেকে গোপন রাখতে চায়। সেদিন রেস্টুরেন্টে ওই মেয়েটার কাছ থেকে নিজের বিয়ের ব্যাপারে এড়িয়ে গেল। আবার ফেসবুকেও রিলেশনশিপ স্ট্যাটাস এখনো সিঙ্গেল দিয়ে রেখেছে। অবশ্য তাকে দোষ দেওয়ার কিছু নেই। নাজ নিজেও উঁচু গলায় সকলকে বলে বেড়ায় না সে বিবাহিত। কলেজে কয়েকজন ম্যাডাম ছাড়া তেমন কেউই জানে না, এমনকি তুষিও নয়। হঠাৎ কি যেন মনে করে খিলখিল করে হেসে উঠল নাজ। তার হাসির ঝনঝন শব্দে চারিদিকে কেমন যেন অন্যরকম আবহাওয়ার সৃষ্টি হয়েছে। সাইম সরু গলায় বলল, কি ব্যাপার? হাসছো কেন? নাজের হাসি যেন কয়েকগুণ বেড়ে গেল। হাসতে হাসতে গড়াগড়ি খাবে এমন একটা অবস্থা। কণা ক্লান্ত গলায় বলল, কি রে দোস্ত, পুরোপুরি পাগল হয়ে গেলি নাকি? নাজ কোনোমতে হাসি থামিয়ে বলল, আমি জানি আপনি কেন রিসিপশনের জন্যে রাজি হলেন না। কেন? কারণ তাহলে সবাই জেনে যাবে, আপনাকে বিয়ে না করে ওই মেয়েটা পালিয়ে গিয়েছিল। আবারও শুরু হলো নাজের খিলখিল হাসি। হাসলে মেয়েটাকে খারাপ লাগে না তো? পরদিন খুব ভোরে ঘুম ভেঙে গেল নাজের। এতটা ভোরে সাধারণত ঘুম ভাঙ্গে না তার। সূর্য কেবল তার উত্তাপ ছড়াতে শুরু করেছে ধরণীতে। পাখিগুলো আপন নীড় ছেড়ে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে মুক্ত আকাশে, কিচিরমিচির শব্দে মুখরিত করছে চারিদিক। নাজ ঘুম জড়ানো চোখে তাকালো তার পাশে শুয়ে থাকা মানুষটার দিকে।
মানুষটার চেহারায় কেমন একটা প্রশান্তির ভাব লুকিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় এই প্রশান্তি যেন বহু গুণ বেড়ে গেছে। সাইমের অবাধ্য চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে কপালের ওপর। চোখের পাতা তিরতির করে কাঁপছে। নাজ শুনেছে, মানুষ স্বপ্ন দেখলে তার চোখের পাতা এমন করে কাঁপে। একে বলে র্যাপিড আই মুভমেন্ট। মানুষটাকে নিশ্চয়ই সুন্দর কোনো স্বপ্ন দেখছে। আচর সায়েম কি কখনো নাজকে দেখলেও সেই স্বপ্নে নাজ কি রূপে ধরা দেয়, পড়াশোনায় অমনোযোগী বিচ্ছু একটি মেয়ে রূপে নাকি পুতুলের মতো সুন্দর ভালো লাগার মানুষ হিসেবে। নাজ প্রাণপণ চেষ্টা করছে চোখ দুটোকে অন্যদিকে ফেরাতে, পারছে না। ভাগ্যিস ছেলেটা জেগে নেই, না হলে এতক্ষণে খবর হয়ে যেত নাজের। হঠাৎই সুপ্ত একটা ইচ্ছা জেগে উঠল নাজের মনে। ইচ্ছাটা হলো পাশে শুয়ে থাকা ওই মানুষটাকে একটু ছুঁয়ে দেওয়া। বেশিক্ষণ নয়, কয়েক মুহূর্তের জন্যে। তাতে কি খুব বেশি পাপ হবে? তাকে ছুঁয়ে দেখার জন্যে হাত বাড়ালো নাজ। সঙ্গে সঙ্গে সম্বিত ফিরে ধরম্র করে উঠে বসল। কি সাংঘাতিক! নাজ আবার কবে থেকে ওই মানুষটার প্রতি এত দুর্বল হয়ে উঠল? তার কাছে তো সায়েম রাগী গম্ভীর, করলার মতো তিতা একটা মানুষ ছাড়া আর কিছুই নয়। তার কাছে তো সায়েম রাগী গম্ভীর, করলার মতো তিতা একটা মানুষ ছাড়া আর কিছুই নয়। নাজ সাবধানে বিছানা ছেড়ে উঠে বারান্দায় এসে দাঁড়ালো। তার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। কয়েক মুহূর্ত আগে নিজের সম্পর্কে ভয়ঙ্কর এক সত্য আবিষ্কার করেছে সে। সত্যটা হলো সায়েম নামের ওই মানুষটাকে ঘিরে তার প্রচণ্ড ভালোলাগা কাজ করে। নাজ কখনো কাউকে ভালোবাসেনি, ভালোবাসা কি তার জানা নেই। তবে সে এতটুকু নিশ্চিতভাবে বলতে পারে সায়েমকে তার নিজের অস্তিত্ব কল্পনা করা তার পক্ষে অসম্ভব। রাস্তার এপারে আতঙ্কে জমে দাঁড়িয়ে আছে নাজ। ওপারেই বিরাট শপিং মল, আজ তারা এসেছে ঈদের শপিং করতে। হাসনা বেগম, শওকত সাহেব, কণা আর সাইম শপিং মলের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে নাজের জন্যে। কণা একগাল হেসে হাত নাড়ছে তার দিকে। রাগে শিউরে উঠল নাজ। রাস্তা পার করেছিস ভালো কথা, হাত নাড়ানাড়ির কি আছে? নাজ রাস্তা পার হবার জন্যে পা বাড়ালো, সঙ্গে সঙ্গে তড়িৎ গতিতে একটা গাড়ি তার সামনে দিয়ে চলে গেল। আবারও দুয়েক পা পিছিয়ে গেল নাজ। এই একই ঘটনার পুনরাবৃত্তি অনেকক্ষণ ধরেই হচ্ছে। নাজ লক্ষ্য করল, সাইম বিরক্তি নিয়ে আবারও রাস্তা পার করে তার কাছে আসছে। কি ব্যাপার নাজ? সামান্য রাস্তাটুকু পার হতে পারো না? নাজ অসহায় ভঙ্গিতে বলল, আমার কি দোষ? আমি পা বাড়ালেই গাড়ি চলে আসে। প্রত্যেকটা কথার উত্তর তো ঠিকই দিতে পারো। সাইম সঙ্গে সঙ্গে নাজের হাতটা ধরে পা বাড়ালো। কি নির্লজ্জ একটা ছেলে! ওপারে বাবা মা দাঁড়িয়ে আর সে এখানে নাজের হাত ধরছে। নাজ কেমন যেন ঘুরে আচ্ছন্ন হয়ে গেল। আবারও সে মানুষটার 2 মিটার রেডিয়াসের ভেতরে চলে এসেছে। এই রেডিয়াস তার সাজানো গোছানো অন্তরাত্মাকে কেমন যেন এলোমেলো করে দেয়। এই প্রথম সাইম তার হাত ধরেছে। কেন জানি নিজেকে পৃথিবীর সবথেকে সুখী মানুষ বলে মনে হচ্ছে। ছোটবেলা থেকেই রাস্তা পার হতে প্রচণ্ড ভয় পায় নাজ। কেবলই মনে হয় এই বুঝি বর্ষর একটা গাড়ি তার ওপর দিয়ে চলে গেল। এবারও তার ব্যতিক্রম হলো না। ভয় একাকার হয়ে নাজ সাইমের হাতটা শক্ত করে চেপে ধরল। এই শপিং মলটায় আগেও একবার এসেছিল নাজ। তার পুরনো ফোনটা ভেঙে যাওয়ায় সাইম নিয়ে এসেছিল নতুন ফোন কিনে দিতে। সেবার তাড়াহুড়োর কারণে জায়গা ভালো করে ঘুরে দেখা হয়নি। আজ নাজ আর কণা দোকানগুলো ঘুরে ঘুরে দেখছে আর মুগ্ধ হচ্ছে। প্রচণ্ড সব দোকান আর চকচকে আলোকসজ্জার প্রতিফলন দেখা যাচ্ছে তার বিস্মিত চোখগুলোতে। বাকিরা সকলে একটা দোকানে ঘুরে কি সব যেন কিনছে। কণা হুট করে বলে উঠল, দোস্ত, তোর কলেজে ছেলেরাও পড়ে? নাজ শুকনো গলায় বলল, ভালো মুডে আছি, কলেজের কথা তুলে মুডটা নষ্ট করছিস কেন? আহা বল না। নাজ ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলল, আছে। একটার সঙ্গে আমার সেটিং করিয়ে দিবি? কি? না মানে, তোর বিয়ে হয়ে গেল। ওদিকে শিউলিও প্রেম করছে। ভাবলাম আমি কেন শুধু শুধু সিঙ্গেল মরব। প্রথমত আমি কোনো সেটিং টেটিং করাচ্ছি না। আর করালেও লাভটা কোথায়? ছেলে এখানে, তুই ময়মনসিংহে, প্রেমটা হবে কি করে? এটাই তো ভালো, ঝামেলাহীন প্রেম। প্রেম করতে আবার কিসের ঝামেলা রে? প্রতিদিন দেখা করার ঝামেলা। আর প্রতিদিন দেখা করা মানেই সাজগোজ করা, ভালো ভালো জামা পরে বসে থাকা। ও অসহ্য। এর থেকে লং ডিস্টেন্সই ভালো।
কাছাকাছি জুটছে না, আবার লং ডিস্টেন্স। কণা হতাশ গলায় বলল, এটা অবশ্য ঠিক বলেছিস। আমি কি ভাবছি জানিস? কি? ভাবছি এখন থেকে বেশি বেশি বিয়ে খাবো, দাওয়াত না পেলেও পাড়া প্রতিবেশীদের বিয়েতে হাজির হব। বিয়েতে হাজির হয়ে কি হবে? মনে কর, দাওয়াত খেতে গিয়ে শুনি কনে ভেগে গেছে। তখন আমি নিজেই বিয়ে করতে বসে যাব। তোর মতো আমার কপালও তো খুলতেই পারে। দুজনে খিলখিল করে হেসে উঠল। কণা, হু, মনে আছে, বিয়ের পরদিন সকালে তুই আমাকে বলেছিলি তোর ভাইয়া কিছুটা অন্যরকম। কণা খানিকটা ভেবে বলল, বলেছিলাম। হ্যাঁ। কিভাবে অন্যরকম বল তো? কণা হেসে বলল, এতগুলো দিন একসাথে থেকেও বুঝতে পারলি না? নাজ নাসূচক মাথা নাড়ল। ভাইয়া ওপরে ওপরে এমন একটা ভাব করবে যেন তোর ওপরে খুবই বিরক্ত, তোকে দেখতেই পারে এমন একটা অবস্থা। কিন্তু ভেতরে ভেতরে ঠিকই তোকে নিয়ে ভাববে, তোর ভালো চাইবে। সকলের শপিং শেষ হয়ে গেলেও নাজ এখনো অনিশ্চিত ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছে। সব জামাগুলো নেড়েচেড়ে দেখছে কিন্তু কোনোটাই মনে ধরছে না। অবশেষে হালকা বেগুনি রঙের একটা সালোয়ার কামিজ নাজের বেশ পছন্দ হয়ে গেল। পুরোটা সালোয়ার কামিজ জুড়ে সুনিপুণ কাজ করা, ওড়নাটা আবার নেটের। নিজেকে ঈদের দিন এই পোশাকে কল্পনা করে বেশ উৎফুল্ল হয়ে উঠল নাজ। সাইম ক্লান্ত ভঙ্গিতে বলল, আর কত চুজ করবে? করেছি তো। তাহলে চুপ করে আছো কেন? কোনটা? নাজ আঙুল তাক করে বলল, ওইয়ে, ওটা। সাইম কিছু বলার আগেই হাসনা বেগম আঁতকে উঠে বলল, বৌমা, এসব কি পছন্দ করেছো? সালোয়ার কামিজ? কেন মা? নতুন নতুন বিয়ে হয়েছে, গা থেকে কাঁচা হলুদের গন্ধ পর্যন্ত যায়নি আর তুমি কিনা ঈদের দিন এসব সালোয়ার টালোয়ার পরবে? আমার তো গায়ে হলুদই হয়নি মা, কাঁচা হলুদের গন্ধ থাকবে কি করে? হাসনা বেগম শুকনো কেশে বললেন, শোনো বৌমা, আমাদের পরিবারের বউরা ঈদের দিন সালোয়ার কামিজ পরে ঘুরে বেড়ায় না। নাজ অসহায় গলায় বলল, কিন্তু মা, আমি তো সব সময় সালোয়ার কামিজই পরি। সব সময় পরো ভালো কথা, তবে ঈদের দিন আমাদের পরিবারের নিয়ম মেনেই চলতে হবে। ওই দোকানে সুন্দর একটা শাড়ি দেখে এসেছি, ওটা কিনবে চলো। শাড়ি? আমি তো শাড়ি পরতেই পারি না। হাসনা বেগম হতাশ কণ্ঠে বলল, তাহলে এটা তোমার আরেকটা অপরাধ বৌমা। বিবাহিত একটা মেয়ে শাড়ি পরতে পারবে না, এ কেমন কথা? এবারই তোমাকে শাড়ি পরা শিখিয়ে যাব। নাজ অসহায় দৃষ্টিতে তাকালো সাইমের দিকে। যে দৃষ্টি স্পষ্ট জানান দিচ্ছে, বাঁচান আমাকে। সাইম বলল, মা থাক না, বেচারি এটাই পছন্দ করেছে। সাইমকে থামিয়ে দিয়ে হাসনা বেগম গম্ভীর গলায় বললেন, সাইম শোন, বউকে বেশি আস্কারা দিতে নেই। স্বামীর আস্কারাতেই মেয়েরা বিগড়ে যায়। শেষমেশ নাজের জন্যে যে শাড়িটা কেনা হলো, সেটাও যে কম সুন্দর তা নয়। তবে জিনিসটা নাজের মোটেও পছন্দ হলো না, রাগে বিরক্তিতে মাথা ভনভন করছে তার। বিয়ের পর ঈদে নাকি শুধুই শাড়ি পরতে হয়। এসব নিয়ম যে শাশুড়ি মা কোথা থেকে কোন দেশ থেকে আমদানি করেছেন কে জানে। মেঝে জুড়ে রাজ্যের শপিং ব্যাগ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আজ তারা এত কেনাকাটা করেছে যে কোন ব্যাগে কি আছে তাই মনে নেই নাজের। মেয়েটা একটা একটা ব্যাগ খুলছে আর জিনিসগুলো গুছিয়ে রাখছে যথাস্থানে। এতক্ষণ কণা তাকে সাহায্য করছিল, কয়েক মিনিট আগে ক্লান্ত হয়ে চলে গেছে। ব্যস্ত ভঙ্গিতে ব্যাগগুলো খুলছে, হঠাৎ নীল রঙের একটা ব্যাগটা খুলতেই চমকে উঠল সে। সেই বেগুনি সালোয়ার কামিজটা। জিনিসটা ব্যাগ থেকে বের করে ভালো করে চোখের সামনে মেলে ধরল নাজ। হ্যাঁ, সেই জামাটাই তো। এটা এখানে এলো কি করে? নাজের বুঝতে বাকি রইল না কি করে এসেছে। আনমনেই তার ঠোঁট জুড়ে প্রচ্ছন্ন এক হাসি ফুটে উঠল। সাইম সকলের চোখের আড়ালে কোন ফাঁকে এটা কিনে ফেলেছে কে জানে। নাজের সূক্ষ্ম পছন্দগুলোও চোখ এড়ায় না তার। কণা ঠিকই বলেছিল, মানুষটা কেবল ওপরে ওপরেই গাম্ভীর্যের ভাব করে। ভেতরে কি বয়ে চলে যায়, তা একমাত্র তারই জানা। নাজের ভীষণ ইচ্ছা করছে তার কাছে ছুটে গিয়ে রিনরিনে গলায় বলতে, আপনি এত ভালো কেন? সাহসের অভাবে বলতে পারছে না। নাজ চিরকালই প্রচণ্ড ভীতু একটা মেয়ে। তবুও মাঝে মাঝে ইচ্ছে হয় চোখ দুটো বন্ধ করে এক নিঃশ্বাসে মনের সব কথাগুলো তাকে বলে দিতে। যা হবার পরে দেখা যাবে। মানুষটা কি বা করবে? হয়তো ধমক দিয়ে বলবে, তোমার এখন এসব ভাবার বয়স। পড়াশুনোর নামে নেই শুধু আজগুবি চিন্তা। বলুক, সে তো এমনই।
মুখে এ কথা বললেও মনে মনে নিশ্চয়ই তার হৃদয়ও আদৃত হবে। পরদিন সকাল সকাল বসার ঘরের সোফায় বসে বিরক্ত মুখে খবরের কাগজ পড়ছে সায়াম। আজ তাদের গরু কেনার দিন। এখান থেকে কয়েক কিলোমিটার দূরেই বসেছে শহরের সবথেকে বড় গরুর হাট। দূরদূরান্ত থেকে লোকজন এই হাটে ছুটে আসে। ঈদের আর বেশি দিন বাকিও নেই, গরুর হাট যেন পুরোপুরি জমে উঠেছে। কথা ছিল সকাল সকাল ঘুম থেকে উঠেই সাইম আর তার বাবা যাবে গরুর হাটে। কিন্তু শওকত সাহেব এখনো ঘুমে আচ্ছন্ন। হাসনা বেগম এবং কণা 1 ঘন্টা যাবৎ তাকে ডাকাডাকির চেষ্টা করছে, তবে খুব একটা লাভ হচ্ছে না। নাজ আচমকা সাইমের পাশের সোফাটায় বসতে বসতে বলল, শুনুন, একটা কথা আছে। সাইম খবরের কাগজ থেকে দৃষ্টি না ফিরিয়েই বলল, কি কথা? সাদা চামড়ার ওপর কালো ছোপ ছোপ এমন একটা গরু আনবেন কিন্তু। ওয়ার্ড বুঝতে পারেননি? দাঁড়ান দেখাচ্ছি। নাজ সঙ্গে সঙ্গে মোবাইল থেকে তেমন একটা গরুর ছবি বের করে দেখালো। সাইম গম্ভীর গলায় বলল, গরু বাইরে থেকে দেখতে কেমন তা দিয়ে কি হবে? কি যে বলেন না আপনি! লুকের একটা ব্যাপার আছে না? খেয়াল করে দেখবেন, দেখতে সুন্দর বলে এ ধরনের গরুদেরই গরুর দুধের অ্যাডে দেখানো হয়। তুমি নিশ্চয়ই এখন গরু নিয়ে অ্যাড করতে বসবে না। অ্যাড করব কি করে? কিন্তু ফেসবুকে পোস্ট তো করতে পারবো। জানেন আমি না ক্যাপশনও ঠিক করে রেখেছি। লিখব সেলফি উইথ মাই কাউ। সাইম বিস্ময়ে অভিভূত হয়ে বলল, হোয়াট রাবিশ! গরুর ছবি আবার ফেসবুকে কে পোস্ট দেয়? নাজ নির্বিক বলল, আমি দিই। আপনার সমস্যা কোথায়? আপনাকে তো আর ছবি তুলে দিতে বলিনি, বলেছি সুন্দর একটা গরু আনতে। সকাল সকাল তোমার এফএম রেডিওটা বন্ধ করো তো। দেখো গিয়ে বাবা উঠেছে কিনা। যাচ্ছি, আগে বলুন আমার পছন্দ মতো গরুই আনবেন। উফ, তুমি না ভীষণ জ্বালাও। জ্বলুন না একটু। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, যাও এখন। বহু কষ্টে ঘুম থেকে তোলা হলো শওকত সাহেবকে। বেচারার ঘুম এখনো ভাঙেনি। সাইমের সঙ্গে যখন রিকশায় উঠলেন তখন মনে হচ্ছিল যেন যেকোনো সময়ে পড়ে যাবেন। জরিনা মাছ কুটতে বসেছে। ঈদের মধ্যে গোস্তের তালে পড়ে সকলে যেন মাছ খাওয়া ভুলেই যাবেই। তাই এই কয়েকটা দিন এক নাগাড়ে মাছ রাঁধছেন হাসনা বেগম। তিনি এই মুহূর্তে চেয়ারে বসে মুগ্ধ দৃষ্টিতে দেখছেন জরিনার মাছ কুটার দৃশ্য। ওদিকে তার থেকে কিছুটা দূরেই লুডু নিয়ে বসেছে কণা আর নাজ। হাসনা বেগম আন্তরিক কণ্ঠে বললেন, এই জরিনা, তোমার বিয়ে হয়েছে? জরিনা লজ্জিত গলায় বলল, জি খালাম্মা। আফনেগো দোয়ায় গত বৎসর মাঘ মাসেই আমার বিয়া হইছে। হাসনা বেগম মোহিত গলায় বললেন, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে জরিনা। বিয়ে না হলে আমি নিজ খরচে তোমাকে বিয়ে দিতাম। আগের কালের মহিলার এই এক অভ্যাস। কোনো অবিবাহিত মেয়ের ওপর খুশি হলেই পুরস্কারস্বরূপ তার বিয়ে দিয়ে দেওয়ার প্রচলনটা বেশ পুরাতন। জরিনা বিগলিত হাসি হেসে বলল, কি যে কন খালাম্মা! সত্যি বলছি। বিয়ে দেওয়াটা তো হলো না, তোমার বাচ্চা কাচ্চা হলে তাকে সুন্দর দেখে একটা সোনার বালা বাঁধিয়ে দেব। ও আল্লাহ গো! বালা দিয়া আমি করমু কি খালাম্মা? বাচ্চাকে পরিয়ে রাখবে? সত্যি, তোমার মতো গুণে পারদর্শী মেয়ে আমি জীবনেও দেখিনি। এখানে এসেছি পর থেকে এমন একবারও হয়নি যে তোমাকে একটা কাজ দিয়েছি আর তুমি পারোনি। আহারে, আমার মেয়েটা যদি এমন হতো! তা নয়, সারাদিন শুধু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে। শিক্ষা যাইব খালাম্মা, বিয়াটা হইতে দেন। কণা ওদিক থেকে তাচ্ছিল্যের স্বরে বলল, বিয়ে হওয়ার সঙ্গে এসব কাজটাজ শেখার সম্পর্ক কি? একটা কাগজে সাইন করলেই মানুষ বদলে যায় নাকি? এই নাজ, তুই গেছিস বদলে। নাজ নাসূচক মাথা নাড়ল। হাসনা বেগম অভিজ্ঞ গলায় বললেন, বিয়ের 1 সেকেন্ডের মাথায় কেউ বদলায় না। কয়েকটা দিন যেতে দে, দেখবি তোর বান্ধবীকে চিনতেই পারছিস না। মধ্যদুপুরে অলস ভঙ্গিতে টিভির সামনে বসে রয়েছে নাজ এবং হাসনা বেগম। রান্নাবান্না সেই কখন শেষ হয়েছে, অপেক্ষা শুধু সাইম আর তার বাবার। একটা গরু কিনতে এতক্ষণ লাগে নাকি? নাজের বাবা জীবিত থাকতে আধ ঘন্টার মধ্যে হাট থেকে গরু কিনে বাড়ি ফিরতেন। কণা যেন অপেক্ষা করতে করতে অস্থির হয়ে উঠেছিল। তাই ব্যাকুল হয়ে বাড়ির নিচে গিয়েই অপেক্ষা করছে তাদের জন্যে। কোরবানির পশুকে প্রথমবারের মতো দেখার মধ্যে সত্যিই অন্যরকম এক অনুভূতি কাজ করে। হুট করে কণা এসে বলল, দোস্ত, গরু চলে এসেছে।
তাড়াতাড়ি আয়। নাজ এক লাফে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, মা, আপনি যাবেন না। তোমরা ছেলেমেয়েরা আগে দেখো, আমি তো আছিই। নাজ ধড়মড় করে সিঁড়ি দিয়ে নামছে। প্রবল উত্তেজনায় তার বুক ধড়ফড় করছে। দীর্ঘ সময় ধরে গরুর সঙ্গে সেলফি তোলার জন্যে বেচারি অধীর আগ্রহ নিয়ে বসে আছে। অবশেষে অপেক্ষার অবসান ঘটতে চলেছে ভেবেই শিউরে উঠল নাজ। গরুটা এনে রাখা হয়েছে বাড়ির গ্যারেজে। বিল্ডিংয়ের অন্যান্যরাও এখানেই রেখেছে নিজেদের কোরবানির পশু। এই গ্যারেজটাই যেন এখন মনে হচ্ছে ছোটখাটো গরুর হাট। ব্যস্ত পায়ে গ্যারেজে পৌঁছাতেই গা বেয়ে প্রবল স্রোত বয়ে গেল নাজের। সাইম যে গরুটা এনেছে সেটা তো সাদা কালো নয়, বরং হালকা বাদামি রঙের একটা গরু। কোনো মানে হয় না যে করে বলে দেওয়ার পরও ছেলেটা শুনল না। কিসের সেলফি আর কিসের উদযাপন। নাজ শুকনো মুখে ঘরে ফিরে এল। ততক্ষণে বাকিরাও সকলে ফিরে এসেছে। সাইম ক্লান্ত ভঙ্গিতে সোফার ওপরে গা এলিয়ে দিল। একে তো মাথার ওপরে করা রোদ, তার ওপরে দিনভর হাটে ঘোরাঘুরি আর দর কোষাকষি, বেচারা বেশ ক্লান্ত। নাজ ব্যথিত কণ্ঠে বলল, আপনাকে কি বললাম আর আপনি কি নিয়ে এলেন? সাইম সোজাসাপটা উত্তর দিয়ে বলল, ওরকম কোনো গরু আমার চোখে পড়েনি। কি যে বলেন আপনি! এত বড় একটা হাট আর একটাও সাদা কালো গরু নেই। সাইম কিছু বুঝে ওঠার আগেই শওকত সাহেব হরবর করে বলে উঠলেন, এই সাইম, আমরা যেখান থেকে গরু কিনলাম তার পাশেই তো কতগুলো সাদা কালো গরু ছিল। তুই খেয়াল করিসনি? সাইম ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো বাবার দিকে। তাকে এখনই মুখটা খুলতে হলো। নাজ আঁতকে উঠে বলল, তার মানে আপনি ইচ্ছা করে আমার পছন্দমতো গরু আনেননি? সাইম শান্ত ভঙ্গিতে বলল, ইচ্ছা করে না, আমার পছন্দ হয়নি। পছন্দ না হওয়ার কি আছে? সাইম বিরক্ত গলায় শওকত সাহেবের উদ্দেশ্যে বলল, এখন চুপ করে আছো কেন বাবা? বলো, ওই গরুগুলো বাছুরের থেকে একটু বড় ছিল। শওকত সাহেব ইতস্তত করে বললেন, হ্যাঁ হ্যাঁ বৌমা, ওই গরুগুলোর গায়ে তো মাংসই নেই। একটা মোটাসোটা অবশ্য ছিল, কিন্তু সেটা আবার বুড়ো। তাই। নাজ ব্যথিত কণ্ঠে বলল, আমি সব বুঝতে পেরেছি। আপনি ইচ্ছা করেই আনেননি। এক কথা বারবার বলছো কেন ড্যামিট? একবার তো বললাম ওই গরু আমার পছন্দ হয়নি তাই কিনিনি। আরেকটু খুঁজে দেখলে কি হতো? আমি এত করে বলে দিলাম। আমার কথার যদি কোনো মূল্যই না থাকে। নাজকে থামিয়ে দিয়ে সায়াম প্রচণ্ড এক ধমক দিয়ে বলল, শাট আপ নাজ। সব সময় ছেলেমানুষই ভালো লাগে না। পুরোটা ঘর জুড়ে যেন নিস্তব্ধ এক হাওয়া বয়ে গেল। শান্তশিষ্ট এই ছেলেটা সাধারণত খুব একটা রেগে যায় না, কিন্তু একবার রেগে গেলে আশেপাশের সকলে তার ভয়ে তটস্থ হয়ে থাকে। তার বলতে তার রাগের। নাজের চোখের কোণে সূক্ষ্ম জলকণা এসে জমেছে। বহু চেষ্টা করছে ধরে রাখতে। মানুষটা কি করে পারল সকলের সামনে তাকে এভাবে ধমকাতে? ঝমঝমিয়ে বৃষ্টি নামার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিকেলের দিকে আকাশে মেঘাচ্ছন্ন ভাবের সৃষ্টি হলেও এখনো তা বজায় আছে কিনা রাতের অন্ধকারের কারণে বোঝা যাচ্ছে না। হয়তো আছে। কিছুক্ষণ পর পর আকাশে মেঘেরা গুড়গুড় শব্দ করছে। গ্রামে থাকতে বৃষ্টির আভাস পেলেই কেমন নেচে উঠত নাজের মন। বৃষ্টি মানেই ছিল বান্ধবীরা দল বেঁধে বাড়ির উঠানে কাদা ছোড়াছুড়ির প্রতিযোগিতা। এখানে তো রাজ্যের সব বান্ধবীরা নেই, সুবিশাল উঠানও নেই। নাজের মনটা তখন থেকে ভার হয়ে আছে। কোনো কাজ করতে ইচ্ছে করছে না, কারো সঙ্গে কথা বলতেও ইচ্ছে করছে না। সে এখন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে বিছানার এক কোণে। একটু আগে শাশুড়ি মা রাতের খাবারের জন্যে বহু ডাকাডাকি করে গেলেন, তবে নাজ শরীর খারাপের অজুহাত দিয়ে ঘরেই শুয়ে রইল। কোনো প্রকার অজুহাত দিতে তার ভালো লাগে না, তবে না দিয়েই বা উপায় কি? শরীর খারাপ সকলের কাছে যতটা না স্বাভাবিক, মন খারাপ তার থেকেও বেশি অস্বাভাবিক। সায়ম তার পছন্দমতো গরু না আনায় মন খারাপ হয়েছে। মন খারাপ হয়েছে তার ধমকে। এমন প্রচণ্ড ধমকের কি প্রয়োজন ছিল? একটাবার সুন্দর করে বলে দেখলেও তো পারত, নাজ, যে গরুটা এনেছি আপাতত সেটাতেই খুশি থাকো। পরের বার তোমার পছন্দমতো গরুই আসবে। এমনটা আগে কখনো তো হয়নি। এর আগেও তো বহুবার সাইমের কাছে ধমক খেয়েছে নাজ। কই তখন তো তার অন্তরাত্মা এভাবে এলোমেলো হয়ে যায়নি। কখনো মনে হয়নি এতটা কষ্ট সে জীবনেও পায়নি। কারো দৃঢ় পায়ের শব্দে চোখ দুটো বুজে ফেলল নাজ। সেই কেউটাকেই বুঝতে তার খুব একটা সময় লাগল না।
ইতোমধ্যেই মিষ্টি একটা পারফিউমের সৌরভ ঘরজুড়ে ছড়িয়ে গেছে। এই পারফিউম নাজের চেনা কেবল একটা মানুষই ব্যবহার করে, সায়েম। সায়েম এসে নাজের মাথার কাছ বসে ডাকল, নাজ। নাজ সাড়া না দিয়ে চোখ দুটো বন্ধ করে রইল। ভাবটা এমন যেন গভীর ঘুমে আচ্ছন্ন সে। সায়েম আবারও বলল, কি ব্যাপার নাজ? না খেয়ে শুয়ে পড়েছ কেন? নাজ শুকনো গলায় বলল, শরীরটা ভালো লাগছে না। শরীর ভালো লাগছে না মানে? কি হয়েছে? নাজ চুপ করে রইল। তোমার এসব ভান আমার সঙ্গে চলবে না নাজ, গেট আপ কুইক। ভান করছি না তো। তাহলে কি? আমার ওপরে রাগ করেছ তাই না? নাজ অভিমানজড়িত কণ্ঠে বলল, না। আপনার ওপর রাগ করতে যাব কেন? সাইম কি যেন মনে করে অত্যন্ত কোমল স্বরে বলল, আচ্ছা, আই অ্যাম সরি। একটু বেশিই বকে ফেলেছি তাই না? তুমি মাঝে মাঝে এমন বিরক্ত করো। আমার আর কি আবার করার থাকে? নাজ কাঁদো কাঁদো গলায় বলল, আপনি সব সময় এমন করেন। আচ্ছা বাবা সরি, এতটুকুর জন্যে কাঁদতে হবে না। এসো খেয়ে নাও, না হলে সত্যি সত্যি শরীর খারাপ হবে। নাজের চোখ ক্রমশ ভিজে উঠছে। এবার আর মন খারাপের জন্যে নয়, বরং খুশিতে। মানুষটার এতটুকু মমতামাখা আবেদনের মধ্যে যে কতটা প্রশান্তি লুকিয়ে আছে তা সে কোনোদিন জানবে না। পরদিন সকাল সকাল কণার ডাকে ঘুম ভেঙে গেল নাজের। কণা উৎফুল্ল গলায় বলল, নাজ, দেখা যাক কি কাণ্ড ঘটেছে। নাজ ঘুমোজোড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে? তুই বয়ফ্রেন্ড পেয়ে গেছিস? তার থেকেও ভালো। তাড়াতাড়ি ওঠ। নাজ উঠে বসতেই কণা তাকে টানতে টানতে নিয়ে এলো গ্যারেজে। গ্যারেজে আসতেই যেন তার চোখ দুটো উঠে গেল কপালে। তাদের হালকা বাদামি রঙের গরুটার পাশে বাঁধা রয়েছে সাদা কালো আরেকটি গরু। নাজের আনন্দ যেন সকল সীমা ছাড়িয়ে গেল। সায়েম নামের ওই মানুষটা যে মনে মনে তাকে নিয়ে ভাবে, এ বিষয়ে আর কোনো সন্দেহই রইল না। আজ পবিত্র ঈদ উল আজহা। মুসল্লিদের ঘরে ঘরে ত্যাগের মহিমায় পালিত হচ্ছে পবিত্র এই উৎসবটি। দুঃখ দুর্দশা, গ্লানি জরা ত্যাগ করে সকলের উৎসবের আনন্দে মেতে ওঠার দিন। সায়েম এবং শওকত সাহেব নামাজ পড়তে গেছে ঈদগাহে। এদিকে হাসনা বেগম আয়োজন করে সেমাই রাঁধতে বসেছেন। তারা ফিরে এলে সকলে একসঙ্গে সেমাই খাবে। এরপরই কোরবানি আর মূল রান্নাবান্নার পর্ব। কণা উৎফুল্ল কণ্ঠে বলল, দোস্ত, আমাকে সালামি দে। না জবাব গলায় বলল, আমি সালামি দেব মানে? আমি কি তোর থেকে বড়? বরং তোর থেকে 1 মাসের ছোট। সেই হিসাবে তুই আমাকে সালামি দিবি। বয়সে ছোট হলে কি হবে? সম্পর্কে তো তুই বড়। আর কথা বাড়াস না, জলদি সালামি দে। আমাকে সালামি দেয় কে তারই নেই ঠিক, আমি আবার কিসের সালামি দেব? তোর কোনো অজুহাত চলবে না দোস্ত। সারা বছর কিপটামি করবি ভালো কথা, তাই বলে ঈদের দিনেও। অবশেষে নাছোড়বান্দা কণা বাধ্য করল নাজকে সালামি দিতে। অবশ্য শাশুড়ি মায়ের কাছ থেকে সালামি পাওয়ায় খুব একটা আক্ষেপ রইল না নাজের। কণা সালামির টাকা গুনে ব্যথিত কণ্ঠে মাকে বলল, মা, তুমি নাজকে আমার থেকে বেশি দিলে কেন? আহা, বেচারির নতুন নতুন বিয়ে হয়েছে, তাছাড়া তোকে তো প্রতি বছরই দিই। কেন? নাজকে তো গত বছরও দিয়েছিলি। মনে নেই? ও খালার রান্না করা জর্দা নিয়ে আমাদের বাড়িতে গিয়েছিল। তোমাকে সালাম করতেই তুমি আঁচল থেকে টাকা বের করে ওকে দিলে। কই, সেবার তো আমার থেকে বেশি দাওনি। দিইনি কারণ সেবার নাজ আমার ছেলের বউ ছিল না। যা তো, কানের কাছে ভ্যাজর ভ্যাজর করবি না। কণা শুকনো মুখে বলল, যাচ্ছি। আগে বলো আমরা বাড়ি ফিরে যাব কবে? হঠাৎ বাড়ি ফিরে যাওয়ার জন্যে এত পাগল হচ্ছিস কেন? গতকাল পর্যন্ত তো বলছিলি, সুযোগ পেলে সারা জীবন এখানে থাকতে পারবি। বলছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে ঈদের সময় এখানে এসে বিরাট লস হয়ে গেল। লস হয়ে গেল মানে? তুমি একবার ভেবে দেখো মা, বাড়িতে থাকলে এখন চাচা চাচি, মামা মামি, পাড়া প্রতিবেশী সকলের কাছ থেকে সালামি পেতাম। শোনো মা, ঈদের রেশ থাকতে থাকতেই বাড়িতে ফিরে সালামিগুলো তুলতে হবে। কি ফাজিল মেয়ে রে বাবা! বাড়ি ফিরতে চাইছে সালামি তোলার জন্যে। দূর হ আমার সামনে থেকে। সায়েম বাবাকে নামাজ পড়ে ফিরলে কণা এবার তার পীড়াপিড়ি শুরু করল সালামির জন্যে। সায়েম হাই তুলতে তুলতে বলল, সালামি পাওয়ার জন্যে তো সালামও করতে হয়। এই ম্যানার্সটা অন্তত শেখ। সালামির কথা পড়ে ভাবা যাবে। কণা সায়েমকে সালাম করে বলল, এবার দাও।
সাইম মানিব্যাগ থেকে একটা 100 টাকার নোট বের করে কণার হাতে ধরিয়ে দিল। কণা অসহায় গলায় বলল, মাত্র 100 টাকা। পুরোটা তোকে দিয়েছি নাকি? এক দৌড়ে নিচে যা, দোকান থেকে একটা কোক নিয়ে আয়। যা টাকা বাকি থাকবে সেটা তুই রেখে দিস। কণা কাদো কাদো গলায় বলল, দোস্ত শুনলি? ও কি শুনবে? তুই তাড়াতাড়ি দৌড় দে, একটু পর দোকান বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু কোক ছাড়াই বিরিয়ানি খেতে হবে। ভাই বোনের এই খুনসুটি মোহিত দৃষ্টিতে দেখছেন আজ। মাঝে মাঝে মনে হয় তারও একটা ভাই বা বোন থাকলে মন্দ হতো না। কণা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল কোক আনতে। সে ফিরে আসতেই সাইম টাকা ভর্তি একটা ব্যান্ডেল তার হাতে তুলে দিয়ে বলল, এই নে, গাধা কোথাকার। অপ্রত্যাশিত কিছু পেয়ে গেল মানুষের উচ্ছ্বাস যেন সকল সীমা ছাড়িয়ে যায়। কণার বেলায়ও তাই ঘটল। মেয়েটাকে এতটা উচ্ছ্বসিত হতে খুব কমই দেখেছেন আজ। কিছুক্ষণ পর কসাই চলে আসতেই শুরু হয়ে গেল কোরবানির প্রক্রিয়া। পশু জবাইয়ের এই দৃশ্যটা নাজ কোনোকালেই দেখতে পারে না। রক্ত দেখলেই তার ভয়ে গায়ে কাঁটা দিয়ে ওঠে, মাথাও খানিকটা ঝিমঝিম করে। কোরবানি শেষে মাংস ঘরে আনতে আনতে বেলা 3টা বেজে গেল। এর ঠিক পরপরই শুরু হয়ে গেল হাসনা বেগমের রান্নার আয়োজন। এই পরিবারের ঈদের দিন মানেই তার হাতের বিরিয়ানি। সায়েমদের আত্মীয় স্বজনেরা তার হাতের এই বিরিয়ানির জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। নাজ রান্নাবান্নার শাশুড়িকে সাহায্য করছে, হুট করেই সায়েম এসে বলল, নাজ, শুনে যাও। শাশুড়ির অনুমতি চেয়ে তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো নাজ। হাসনা বেগম আন্তরিক গলায় বললেন, যাও মা, শুনে এসো। নাজ রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখল সায়েম বাড়ির বাইরে তার জন্যে অপেক্ষা করছে। ঈদের দিন আবার কোথায় যাওয়ার চিন্তা করছে মানুষটা। নাজ কোনো প্রশ্ন না করে তার পিছু পিছু বাইরে চলে এল। সাইমের হাতে মাংস ভর্তি দুটো ব্যাগ। শহরে আজ রিকশা নেই বললেই চলে। সকলেই আজমিয়ে উঠেছে আনন্দের উদ্দীপনায়। তবুও বহু খোঁজাখুঁজির পর একটা রিকশার দেখা মিলল। সেটাতেই উঠে বসল তারা দুজনে। রিকশায় করে চলে এলো মেইন রোডে। মেইন রোডগুলো শহরের ব্যস্ততম জায়গা। এখানে এলেই চোখে পড়ে নানান শ্রেণীর, নানান পেশার মানুষের ব্যস্ততা। ব্যস্ত মানুষগুলোর ভিড়েও আরেক শ্রেণীর মানুষের দেখা মেলে এখানে। আর্তদরিদ্র মানুষেরা। তারা হতে পারে বুড়ো থুরথুরে কোনো ভিখারি কিংবা প্রাণচঞ্চল পথশিশু। রোজকার ব্যস্ততায় এই মানুষগুলোর অস্তিত্বের কথা আমরা প্রায় ভুলেই যাই। ঈদের মতো পবিত্র এই উৎসবগুলো এসে মনে করিয়ে দেয় এই মানুষগুলোর পাশে দাঁড়ানো, তাদের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করেও মনুষ্যত্বের বড় একটি বৈশিষ্ট্য। সায়েম রিকশা থেকে নেমে দরিদ্রদের মাঝে মাংস বিতরণ করছে আর মুগ্ধ হয়ে সেই দৃশ্য দেখছেন আজ। সাইমের মধ্যে যে অত্যন্ত ভালো মনের একটা মানুষ লুকিয়ে আছে তা অনেক আগেই টের পেয়েছিল নাজ, আজ আবারও চাক্ষুষ প্রমাণ পেল। ঈদের দিনটা যে এত ভালো কাটবে, কল্পনাও করতে পারেনি না। হাসনা বেগমের রান্নাবান্না শেষ হতে হতে বিকেল হয়ে গেলেও তা খেতে হয়েছে অমৃতের মতো। শুধু শুধু তার বিরিয়ানির এত বিরিয়ানি আত্মীয় স্বজনদের মধ্যে এতটা খ্যাতি অর্জন করেনি। খাওয়া দাওয়ার পর নাজ আর কণা টিভির সামনে বসলো ঈদের নাটক দেখতে। ঈদ উপলক্ষে টিভিতে ভালো ভালো কতগুলো নাটক সম্প্রচার করে। এই নাটক নিয়েও দুই বান্ধবীর মধ্যে আগ্রহের কমতি নেই। কিছুক্ষণ বাদে সাইম এসে বসার ঘরের আরেকটা সোফায় বসতে বসতে বলল, কি পাস তোরা এসব নাটক দেখে? নাজ ভ্রু কুঁচকে বলল, আপনি বুঝবেন না। কেন? এগুলো বুঝতে আইনস্টাইনের মতো ব্রেইন লাগে নাকি? নাজ হেয়ালির স্বরে বলল, কি যে বলেন আপনি। আমাদের ব্রেইন তো মাছের থেকেও ক্ষুদ্র। সেজন্যই এসব নাটক দেখছি। কি বলিস কণা? কোনাও একই সুর তুলে বলল, হ্যাঁ ভাইয়া, আইনস্টাইনের মতো ব্রেইন তো তোমার। তাই তো সারাদিন কি সব হাবিজাবি ইংলিশ সিনেমা দেখো। আবার সেদিন তো দেখলাম ইংলিশ উপন্যাস পড়ছো। কি সাংঘাতিক। নাজ বলল, ইংলিশ গানের কথা ভুলে গেলি। সায়ম তাচ্ছিল্যের স্বরে বলল, তোরা ইংলিশ পারিস না সেটা তোদের ব্যর্থতা। অন্য কেউ ইংলিশ পারলে তাকে নিয়ে হাসাহাসি না করে, তার কাছ থেকে ইন্সপিরেশন নিতে হয়। কণা বিরক্ত গলায় বলল, আহ ভাইয়া চুপ করো তো। এদিকে নায়িকার বিয়ে হয়ে যাচ্ছে, আর তুমি জ্ঞান দিতে বসেছ। নায়ক নিশ্চয়ই বেকার। বেচারার চাকরি নেই বলে নায়িকার বাবা অন্য এক ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছে। কণা হতবাক গলায় বলল, তুমি জানলে কি করে? এতে জানারই বা কি আছে? সব নাটকগুলোর কাহিনী একই হয়।
শেষে দেখবি হয় নায়িকার বাবা বেকার নায়ককে মেনে নিয়েছে, না হলে নায়ক নায়িকা পালিয়ে গেছে। শেষমেশ সাইমের প্রথম ভবিষ্যৎবাণীটাই সত্যি হলো। নায়িকার বাবা শেষমেশ বেকার নায়ককে মেনে নিলেন। শুধু মেনে নিয়েই ক্ষান্ত হননি, বরং নিজের সহায় সম্পত্তির বড় একটা অংশ নায়কের নামে লিখে দিলেন। পরবর্তী কয়েকটা দিন তাদের বিমলানন্দে কাটল। ঈদের দুদিন সকলে বেড়াতে গেল ফ্যান্টাসি কিংডমে। তবে হাসনা বেগম বাড়িতেই রয়ে গেলেন। ঈদের দিন সেই যে রান্নাঘরে ঢুকেছেন, শুধু ঘুমানোর সময়টুকু ছাড়া বেশিরভাগ সময় তার এখন সেখানেই কাটছে। আজ সাইমের ঈদের ছুটি শেষ হয়েছে। ওদিকে কাল থেকে কণার কলেজও খুলে যাবে। আনন্দোল্লাস শেষে আজ ঘরে ফেরার পালা। সাইম এবং নাজ তাদের বিদায় জানতে বাস স্টেশন পর্যন্ত এসেছে। হাসনা বেগম তো কেঁদে কেটে একাকার। একটু পর পর আঁচলে চোখ মুছছেন আর বলছেন, বাবা, নিজের যত্ন নিবি কিন্তু। আহারে, কতদিন আমার ছেলেটাকে দেখব না। সাইম বিরক্ত গলায় বলল, আহ মা, তুমি এমন ভাব করছো যেন আর জীবনেও দেখা হবে না। এদিকে কণা হতাশ কণ্ঠে নাজকে বলল, একটা সময় ছিল যখন প্রতিদিন দেখা হতো। আর আজ, এরপরে কবে দেখা হবে তারই ঠিক নেই। নাজ বলল, ওমা, ঠিক থাকবে না কেন? তোর ভাইয়া না বলল শীতের ছুটিতে আমাকে বাড়িতে দিয়ে আসবে। শীত আসতে এখনো কত দেরি। নাজ ছোট্ট এক দীর্ঘশ্বাস গোপন করে বলল, কি আর করা। দোস্ত শোন, বল, ওই বক্সগুলোর কথা কাউকে বলিস না কিন্তু। কাকে আবার বলবো? তুই একবার বাড়িতে আয় না, দেখ ওই প্রত্যয় বেটাকে কিভাবে শায়েস্তা করি। কোনাদের বাস ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নাজের মনটা হুহু করে উঠল। বরাবরই সে স্বপ্ন দেখত বড় একটা পরিবারের, যে পরিবারে বাবা মা ভাই বোন সকলেই থাকবে। কয়েকদিনের জন্যে তেমন এক পরিবারের স্বাদও পেল সে। সেই স্বাদে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তাদের অনুপস্থিতিতে ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। শ্বশুর শাশুড়ি চলে গেছে, তাই সাইম আর নাজের আজ থেকে আর এক ঘরে ঘুমানোর প্রয়োজনও নেই। নাজের একবার বলতে খুব ইচ্ছে হলো, আমি যদি এই ঘরে থেকে যাই তাহলে কি আপনার খুব অসুবিধা হবে? লজ্জায় বলতে পারল না। মানুষটা কি ভেবে বসবে তার ঠিক আছে। মধ্যরাতে নাজের ঘুম ভেঙে গেল। এই ঘরটায় কোনো দেয়াল ঘড়ি নেই, সাইমের ঘরে আছে। তাই বাধ্য হয়ে বিছানায় হাতড়ে ফোনটা খুঁজে সময় দেখতে হলো তাকে। রাত 1:32। নাজের ঘুম ভেঙে যাওয়ার ঘটনা খুবই দুর্লভ। সাধারণত এক ঘুমেই রাত কাবার করে সে। তবে আজ প্রখর তৃষ্ণায় খুব ভেঙে গেল তার। রাতে খুব একটা ঘুম ভাঙ্গে না বলে হাতের কাছে পানীয় রাখা হয় না। তাই বাধ্য হয়েই নাজ পা বাড়ালো ডাইনিং রুমের দিকে। ডাইনিং রুমে এসে প্রাণভরে তৃষ্ণা মেটানোর সঙ্গে সঙ্গে নাজ লক্ষ্য করল বারান্দার বাতি জ্বলছে। কি আশ্চর্য! রাতে ঘুমাতে যাওয়ার আগে তো সে বাড়ির সবগুলো বাতি নিভিয়ে দিয়েছিল। এটা আবার জ্বলে উঠল কি করে? সেদিকে এগিয়ে যেতেই সিগারেটের ধোঁয়া আর তার বিশ্রী গন্ধ ছেকে ধরল নাজকে। বারান্দায় যেতেই নাজ দেখতে পেল, সাইম আয়েশি ভঙ্গিতে মেঝেতে বসে আছে আর ফুসফুস করে সিগারেটের ধোঁয়া ছাড়ছে। নাজ আঁতকে উঠে বলল, এ কি? আপনি এখানে কি করেছেন? সাইম স্বাভাবিক গলায় বলল, ঘুম আসছিল না। নাজের হঠাৎ ইচ্ছা হলো ওই মানুষটার পাশে গিয়ে বসতে। তাতে কি সে খুব রাগ করবে? করুক গিয়ে। কি বা হবে, বড়জোর নাজকে প্রচণ্ড এক ধমক দেবে। দিক। তবুও নাজ তার ইচ্ছাটাকে অপূর্ণ রাখবে না। সে নিঃশব্দে গিয়ে বসল সাইমের পাশে। সাইম কিছুই বলল না, আগের ভঙ্গিতেই সিগারেট খেয়ে যাচ্ছে। নাজ হালকা গলায় বলল, ঘুম না এলে বুঝি বারান্দায় বসে এভাবে সিগারেট খেতে হয়? ওরা আসার পর থেকে তো ঠিকমতো সিগারেট খেতেই পারছি না। কেমন যেন হাঁপিয়ে উঠেছিলাম, তাই। কি যে পান এসব ছাইপাশ খেয়ে। সাইম ফাজলামির সুরে বলল, একটা টান দিয়ে দেখবে নাকি? আমার মাথা খারাপ হয়েছে। প্রথমবার ট্রাই করার আগে অবশ্য মাথা খারাপ বলেই মনে হয়। আচ্ছা, আপনি প্রথমবার ট্রাই করেছিলেন কেন? কৌতূহল থেকে। তোমার মতো আমার মনেও প্রশ্ন জেগেছিল, মানুষ কি পায় এসব ছাইপাশ খেয়ে? পেয়েছিলেন কোথায়? চুরি করেছিলাম। ঠিক চুরিও না, বলতে পারো ডাকাতি। মানে, আমার বাবা তো সিগারেট টিগারেট খায় না, আর আমি নিজের কাছে জেদ ধরে বসেছি একবার জিনিসটা খেয়ে দেখবই। তখন আমি ক্লাস 9-এ পড়ি, আমাদের এলাকারই এক বড় ভাই আমাকে অঙ্ক শেখাতে আসতেন। সে আবার ছিল চেইন স্মোকার।
মিনিটে মিনিটে সিগারেট ছাড়া তাকে দেখা যেত না। এদিকে আমার বাবা যে সিগারেট খায় না এটাও সে জানে না। আমি একদিন বুদ্ধি করে ভাইয়াকে বললাম, বাবার সিগারেট শেষ হয়ে গেছে, আমাকে দোকান থেকে এনে দিতে বলছে। এখন দোকানে গেলে অঙ্ক করাই ডিস্টার্ব হবে না। আপনি আপনার কাছ থেকে একটা সিগারেট দিন না। উনি দিয়েও দিলেন। ও, আমি সেটা যত্ন করে নিজের কাছে রেখে দিলাম। পরে সময় করে একদিন সকলের চোখের আড়ালে ধরালাম জিনিসটা। একটা টান দিতেই কেশে একাকার অবস্থা। তাহলে এখন অভ্যস্ত হয়ে গেলেন কি করে? প্রথম প্রথম তো এই ধোঁয়া সহ্যই হতো না, কিন্তু এখন সেই অসহ্য জিনিসটাই নেশায় পরিণত হয়েছে। নাজ কৌতূহলী গলায় বলল, বাবা মার কাছে কখনো ধরা পড়েননি? মায়ের কাছে কোনোদিন ধরা না পড়লেও বাবা একদিন ধরে ফেলেছিল। সে কি তারপর? আমার বাবাকে তো চেনই। বেচারা ঝামেলাহীন মানুষ, তার মতে জীবনে যত ঝামেলা এড়িয়ে চলা যায় ততই ভালো। আমাকে সিগারেট খেতে দেখে বললেন, এসব ফেলে দে। আর কোনো দিন খাবি না কিন্তু। আর ভুলেও তোর মাকে বলবি না, তাহলে হার একটাও আস্ত থাকবে না। নাজ অন্যরকম গলায় বলল, আমার বাবাও এমন ছিলেন জানেন। তাই, ফু, আমাকে যে কতবার মায়ের কাছ থেকে বাপ বাঁচিয়েছেন তার হিসাব নেই। একদিন মা বাইরে গেছে, বাড়িতে কেবল আমি আর বাবা। আমি হাত লেগে অসতর্কতাবশত একটা ফুলদানি পড়ে গেল। জিনিসটা আবার মায়ের খুবই প্রিয়। বাবা করলেন কি, সোজা মোটরসাইকেল নিয়ে বাজারে চলে গেলেন। হুবহু দেখতে একটা ফুলদানি নিয়ে আগের জায়গায় রেখে দিলেন। মা কিছু টেরই পেল না, আমাকে বকাও খেতে হলো না। নাজ কেমন যেন স্মৃতিকাতর হয়ে উঠল। তার গলার স্বরে অতিরিক্ত কোমলতা আর চোখের কোণে একরাশ জল, দুটোই দৃশ্যমান হয়ে উঠল। নাজ সাবধানে চোখের জল আড়াল করে বলল, বাবা যখন বেঁচে ছিল, জীবনটা অনেক সুন্দর ছিল। কোনো কিছুর চিন্তা করতে হতো না, কাউকে ভয় পেতে হতো না। উনার পৃথিবীর পুরোটা জুড়ে আমিই ছিলাম। আপনাকে বলেছিলাম না, আমার এসএসসির খারাপ রেজাল্টের পরও উনি এলাকার সকলকে মিষ্টি খাইয়েছিলেন। হু, পৃথিবীর সকলে আমার ওপর হতাশ হলেও একমাত্র বাবাকে আমি কিছুতেই হতাশ করতে পারতাম না। আমি সব দোষগুলো ছাপিয়ে শুধুমাত্র গুণগুলোই তার চোখে ধরা দিত। কি হয়েছিল উনার? ক্যান্সার। কয়েকদিন ধরে শুনছিলাম খাবারে অরুচি, পেটে ব্যথা, মাথা ভনভন করছে। ভাবলাম কি আর হবে? ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার যথারীতি একগাদা টেস্ট আর ওষুধপত্র লিখে দেবেন। কিন্তু ডাক্তার যা বললেন তাতে আমার জীবনটাই পুরোপুরি বদলে গেল। বললেন, আর বড়জোর 3 মাস। কথাটা আর শেষ করতে পারল না নাজ। প্রবল অশ্রুধারা আঁকড়ে ধরল তাকে। নাজ কোনোমতে নিজেকে সামলে আবারও বলল, সিনেমার মতো একটা মানুষের জীবনসীমা বেঁধে দিলেন তারা। আই অ্যাম সরি। কয়েক মুহূর্ত পর চোখের জল মুছতে মুছতে নাজ যথাসম্ভব স্বাভাবিক গলায় বলল, না, আই অ্যাম সরি। এমনিতে আমি সহজে ভেঙে পড়ি না, কিন্তু বাবার প্রসঙ্গ আসলেই। সায়ম কোমল স্বরে বলল, কান্নার মধ্যে এত সংকোচের কি আছে নাজ? তুমি যদি মানুষের সামনে প্রাণ খুলে হাসতে পারো, তাহলে কাঁদতে সমস্যা কোথায়? আফটার অল কান্না তো যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ারই একটা উপায়। যন্ত্রণা থেকে মুক্তি পেতে আপনি কি করেন? পালিয়ে যাই। যা যন্ত্রণা দেয়, তা থেকেই পালিয়ে বেড়াই। মানে? বাদ দাও, মানেটা অনেক কমপ্লিকেটেড। তাহলে থাক। আচ্ছা, আমরা সেই তখন থেকে কঠিন কঠিন সব কথা বলছি কেন? সহজ স্বাভাবিকভাবে কথা বলা যায় না? ওহ, ভালো কথা মনে করেছো। অনেক ফাঁকিবাজি হয়েছে, কাল থেকে কিন্তু সিরিয়াসলি পড়তে বসবে। নাজ গম্ভীর গলায় বলল, ফাঁকিবাজির কি দেখলেন? ঈদের মধ্যে আনন্দ না করে সারাদিন বইয়ে মুখ গুজে থাকব। তাই বলে ঈদের আগের 7 দিন আর পরের 7 দিন বইয়ের আশেপাশেও যাবে না। দেখুন, ঈদ বছরে 2বারই আসে। এই 2বার যদি প্রাণ খুলে আনন্দই না করতে পারি তাহলে আর জীবনটা রেখে লাভ কি? সেজন্যেই তো এতদিন কিছু বলেনি। কিন্তু কাল থেকে যদি সিরিয়াসলি পড়তে না দেখি তাহলে খবর আছে তোমার। আপনারও খবর আছে। মানে, আপনাকে যদি কাল থেকে এসব ছাইপাশ খেতে দেখেছি তাহলে আপনারও খবর আছে। নাজ কথাটা বলেই সঙ্গে সঙ্গে সাইমের হাত থেকে জ্বলন্ত সিগারেটটা কেড়ে নিল। ভয় দেখাচ্ছ তাই না? এতটুকু একটা মেয়ে আমাকে ভয় দেখায়? আপনি আমাকে প্রতিনিয়ত ভয় দেখাতে পারলে আমি পারবো না কেন? দেখবেন, কাল থেকে আমার সামনে সিগারেট ধরালেই সেটা কেড়ে নেব।
নাজ খিলখিল করে হেসে উঠল। তার জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলোর একটি এটা। সময়টা যদি এখানেই থেকে যেত, মন্দ হতো না। চলবে। গল্প অপেক্ষারা। দ্বিতীয় পর্ব। লেখা অতন্দ্রিলা আইচ।